প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের আজকে একটি পটেনশিয়াল ধাবিয়ান এক্সাম হয়েছে এবং যে এক্সামের প্যাটার্নটা টোটালি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের মতো হয়েছে এবং তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো। কিছু প্রশ্নে তোমাদের কনফিউশন কাজ করছে, কেন এটা উত্তর হলো, কেন এটা উত্তর হলো না। তো সেই সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে। আমাকে তোমরা যারা ফেসবুকে আছো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা আমাকে। আচ্ছা ভাই, আর তোমরা অবশ্যই বলবা যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে, মানে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে কেমন লেগেছে, পরীক্ষায় নম্বর কেমন পাইলা এবং ওভারঅল ফিলিংসটা কেমন একটু জানাবা। মানে এইভাবে যদি পরীক্ষা দাও তাহলে কি ঢাবিতে চান্স পাবা কিনা। ঠিক আছে, তো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল এটার উত্তর তোমরা কি দিয়েছো? প্রথম উত্তরটা যে ছিল যে আই ড্যাশ গনা ইজ অ্যান ইনফর্মাল ইউজ অফ ড্যাশ, এটা কি ওয়ান টু গো দিয়েছো নাকি গোয়িং অন, গোয়িং নাও নাকি গোয়িং টু, কি দিয়েছিলে তোমরা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জি ক্লিয়ার। রিয়াসাত রানা ভাই সালাম দিয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? গনা। গনা মানে কি? দেখো, আমরা অনেক সময় একটা শব্দ ইউজ করি ওয়ানা। ঠিক আছে, পরীক্ষার সময় যারা একটু পশ পোলাপান যারা আছো তোমরা অনেক সময় ইউজ করো। ঠিক আছে, ওয়ানা বলতে আমরা কি বুঝাই? এটা বলতে আমরা জানি যে আমরা মোটামুটি লিখি হচ্ছে ওয়ান টু, তাই না? আই ওয়ান্ট টু গো দেয়ার, তখন আমরা কি বলি? আই ওয়ানা গো দেয়ার। তখন আমরা বলতাম কি যে আই ওয়ানা আই ওয়ানা গো দেয়ার। ঠিক আছে, তো এইভাবে যে কিছু শব্দ লিখতাম, ঠিক একইভাবে যে গনা যে শব্দটা, এটা আমরা ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করি যখন আমরা বলতে চাবো যে লাইক আই গনা গোয়িং টু, গোয়িং টু। গোয়িং টু বুঝাইতে আমরা এই গনা শব্দটি ব্যবহার করি, আর ওয়ানা শব্দটি ব্যবহার করি ওয়ান টু বুঝাইতে। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের যে প্রথম যে প্রশ্নটা, আশা করি তোমরা কে কেউ সঠিক উত্তর দিয়েছো একটু জানাবা। প্রথম যে প্রশ্নটা তোমরা লিখেছো, আমরা অনেক সময় কথার মাঝে এই জিনিসগুলো ব্যবহার করি, আই ওয়ানা গো দেয়ার, আই গোনা গো দেয়ার। ঠিক আছে, তো ওয়ানা মানে আমরা বলবো হচ্ছে ওয়ান টু, আর গনা মানে আমরা বলবো হচ্ছে গোয়িং টু। তো আশা করি পরবর্তীতে এই প্রশ্ন যদি কখনো পরীক্ষায় আসে এগুলা তোমরা খুব ইজিলি উত্তর করতে পারবা। তো সেটা উত্তরটা হবে কি? আমাদের ডি নাম্বার প্রশ্ন উত্তরটা হবে, ডি নাম্বারটা 1 নম্বর প্রশ্ন উত্তর। আচ্ছা, আমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল, দেখো আমাদের টেক্সট বই থেকে এসেছে, ম্যান্ডেলাস প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম ড্যাশ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। ম্যান্ডেলাস প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম ড্যাশ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা উত্তর কি হবে? আমরা যে পজিটিভ ভার্ব পড়ি, ঠিক আছে, আমরা যে পজিটিভ ভার্ব পড়ি, যে পজিটিভ ভার্বের সময় আমরা একটা একটা নিয়ম পড়ি, এই নিয়মটা কিন্তু এসেছে আমাদের পজিটিভ ভার্ব থেকে। পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যখন হেল্পের ব্যবহারটা পড়ি, খেয়াল করো, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যখন হেল্পের ব্যবহারটা পড়ি, হেল্পের ক্ষেত্রে পরবর্তীতে যখন একটা সাব অবজেক্ট আসে, হেল্পের পরে পরবর্তীতে যখন একটা অবজেক্ট আসে, তোমরা দেখো এই প্রশ্নে দেখো এখানে হেল্পের পরে আমার একটা অবজেক্ট এসেছে, তাই না? তো পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী মেকের পরে একটা বিষয় বসে, বা গো এর পরে আরেক, গেটের পরে একটা বিষয় বসে, ঠিক একইভাবে হেল্পের পরে যখন যে অবজেক্টটা আসবে, এই অবজেক্টের পরে আমরা ভার্ব দুই রকম ইউজ করতে পারি। দুই রকম ভার্বটা কি? দুই রকম ভার্বটা হচ্ছে, আমি চাইলে টু প্লাস ভি ওয়ানও ইউজ করতে পারি এবং আমি চাইলে ভি ওয়ানও ইউজ করতে পারি, আমি দুইটা ইউজ করতে পারি। তো এই প্রশ্নে আমি আসলে কোনটা ইউজ করবো? আমি কি হেল্প হিম টু উইন ইউজ করব নাকি হেল্প হিম উইন ইউজ করবো? আমার উইনিং, অর্থাৎ আমার যে উইনিং আর টু উইনিং, এই দুটো আমার আগেই বাদ। তোমরা প্রথমে কোনটা উত্তর দিয়েছিলে? দুইয়ের, আচ্ছা দুইয়ের একজন বলছো এ, আর একজন বলছো বি, আর একজন বলছো ডি। সি কেউ বলছো না, তার মানে সি আমি আগে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা যে উত্তরটা, দেখো তোমরা যে টেক্সট বইটা পড়ো অ্যাডমিশনের জন্য, আমাদের ইংলিশ টেক্সট বইটা খুবই গুরুত্বপূর্ণ। একদম হুবহু টেক্সট বই যে আমাদের লাইনটা টেক্সট বুকের, নেলসন ম্যান্ডেলার যে গল্পটা, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার যে গল্পটা, সেখান থেকে কিন্তু আমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে এবং সেখানে তোমরা দেখতে পাবা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যে নিয়মটা শিখি স্বাভাবিকভাবে, যে হেল্পের পরে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জিনিস আমাদের টু প্লাস ভি ওয়ানও ইউজ করতে পারি এবং অনেক সময় আমরা ভি ওয়ানও ইউজ করতে পারি, দুইটা জিনিস ইউজ করা যায় স্বাভাবিক নিয়ম অনুযায়ী। বাট যেহেতু এটা আমার সোর্স টেক্সট বুক, সেজন্য টেক্সট বইয়ে যেভাবে আছে আমাকে সেভাবেই উত্তরটা করতে হবে। এটা কয়জনের রাইট হয়েছে? কতজনের সঠিক হয়েছিল এটা? আচ্ছা, দুই ডি দিয়েছো, বেশিরভাগই দেখছি ডি দিয়েছো।
আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নটা কি ছিল আমরা একটু দেখি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন একটু ভোক্যাবস রিলেটেড প্রশ্ন, একটু ভোক্যাবস রিলেটেড প্রশ্ন আমরা দেখব, এবং এই ভোক্যাবসটাও এসেছে আমাদের, এই ভোক্যাবসটাও এসেছে আমাদের টেক্সট বুক থেকে, এটাও এসেছে আমাদের টেক্সট বুক থেকে। দেখো প্রশ্নটা কি ছিল, হুইচ অফ দ্য বিলো রিফার্স টু, মানে কাইন্ড অফ তুমি যদি অর্থটা না ধরতে পারো এই পুরোটা তুমি যেটা উত্তর করতে পারবে না। হুইচ অফ দ্য বিলো রিফার্স টু ব্রেক আপ ইনটু স্মল পার্টস। ব্রেক আপ মানে কি, ব্রেকআপ মানে কি, অনেকে ব্রেকআপ হয় মানে কি ভেঙে যাওয়া, তাই না? কিভাবে ইনটু স্মল পার্টস, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে যখন ভেঙে যায়, বিভিন্ন ক্ষুদ্র 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 পার্টে যখন ভেঙে যাবে, টিপিক্যালি অ্যাজ দ্য রেজাল্ট অফ ইম্প্যাক্ট অর ডিকে, অর্থাৎ ডিকের কারণে যখন কোনো একটা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভেঙে যাবে সেই জিনিসটাকে আমরা কি বলবো। দেখো এই যে চারটা, এই যে চারটা অপশন এখানে আছে, চারটা ওয়ার্ডই আমাদের টেক্সট বইয়ের, চারটা ওয়ার্ডে আমাদের টেক্সট বই। তাই টেক্সট বইয়ের যে ভোকাবুলারি ক্ষেত্রে তোমাদেরকে আমরা যে জিনিসটা সাজেস্ট করি সেটি হচ্ছে, ভোকাবুলারি ক্ষেত্রে তোমরা দুইটা জিনিস পড়বা, একটা হচ্ছে টেক্সট বইটা পড়বা প্লাস এর সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা, শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবা, তাইলে দেখবা ভোকাবুলারিতে সিনোনিম বলো অ্যান্টোনিম বলো কোথাও তুমি আটকাবা না। তো এই যে বিষয়টা দেখো, আমি যদি সেন্ট্রিফিউজের ব্যাখ্যাটা দিই, সেন্ট্রিফিউজ মানে কি, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কেন্দ্রীয়, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কেন্দ্রীয় বা কেন্দ্রমুখী যে বিষয়টা সেটাকে বলা হয় সেন্ট্রিফিউজ। তো এটার সাথে আসলে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে পড়ার কোনো সম্পর্ক নেই। আবার দেখো মালফাংশন, মালফাংশন মানে আমরা দেখতে পাচ্ছি ত্রুটি, মালফাংশন মানে আমরা দেখতে পাচ্ছি ত্রুটি। তো একটা ত্রুটি মানে, মানে ত্রুটির একটা পার্ট হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাওয়া, বাট ত্রুটির বিভিন্ন যে ব্যাখ্যাগুলো আছে সেটা সেগুলো আমাদের একটু দেখতে হবে। দেন পিনিট্রেটেড এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা মানে হচ্ছে অনুপ্রবিষ্ট। অনুপ্রবিষ্ট তো একটা খুব কঠিন ওয়ার্ড, তোমরা বুঝতে পারবে না। ধরো একটা স্কুলে আমার প্রবেশ করা নিষেধ, বাট আমি এখানে জোর করে প্রবেশ করলাম, সেটাকে বলা হবে পিনিট্রেটেড, অর্থাৎ আমার অনুমতি নাই সেখানে প্রবেশ করার, কিন্তু তারপর আমি প্রবেশ করছি। লাইক অনেকে, মানে এখন আমাদের দেশে যেটা চলতেছে যে কথায় কথা যমুনা অভিমুখে লং মার্চ, তাই না? তা আইন অনুযায়ী কিন্তু 144 ধারা জারি, ওইখানে লং মার্চ যাওয়া যাবে না। তো সেগুলোকে যদি আমরা যাই, যেই যাক না কেন সেটা কিন্তু অনুপ্রবেশ ঘটবে, তাই না? তো এই জিনিসটা অর্থ হয় হচ্ছে পিনিট্রেটেড। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন কোনো কিছু ভেঙে যায়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন কোনো কিছু ভেঙে যাবে সেটাকে বলা হবে ডিসইন্টিগ্রেটেড। তোমরা কল্পনা চাওলার যে গল্পটা পড়েছো, টেক্সট বইয়ের কল্পনা চাওলার যে গল্পটা পড়েছো, সেখানে তোমরা এই ওয়ার্ডটা কিন্তু পেয়েছো, ডিসইন্টিগ্রেটেডও পেয়েছো, পিনিট্রেটেডও পেয়েছো, সেন্ট্রিফিউজও পেয়েছো, মালফাংশনও পেয়েছো। ঠিক আছে, এটা কতজনের সঠিক হয়েছে? কাসপিয়া যেমন বলছে স্যার আমার 3-এর সি। আচ্ছা অনেকে 3-এর সি লিখেছে, গুড, 3-এর সি, গুড। আচ্ছা আমরা চতুর্থ প্রশ্নে যাব, চতুর্থ প্রশ্নে যাব, কি লিখেছে একটু দেখি। ফাইন্ড দ্য ক্লোজেস্ট ওয়ার্ড টু টুইস্টেড, এই প্রশ্নটিও আমাদের একটু ভোক্যাবস, তাই না? আমাদের তোমাদের অ্যাডমিশনের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা একটু দেখার চেষ্টা করবা। আমাদের মানে গ্রামাটিক্যাল যে নলেজটা সেটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু বর্তমানে প্রশ্ন করা হয় না, তোমার প্রশ্নটা করা হবে তোমার আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে কিনা, তুমি অর্থ ধরতে পারতেছো কিনা, একটা বাক্যের বা একটা প্যাসেজের অর্থ ধরতে পারতেছো কিনা। তো টুইস্টেড শব্দের এখানে আমাদের যে সিনোনিমটা চেয়েছে, সেই সিনোনিমটা কি হবে একটু বলো তো, তোমরা কি দাগিয়েছো উত্তর, দেখি কতজনের সঠিক হয়, আমরা দেখি কতজনের সঠিক হয়। আচ্ছা অনেকেই বি বলছো, সি বলছো, কয়েকজন দেখতে পাচ্ছি, গুড, ঠিক আছে। দেখো টুইস্টেড মানেটা কি, আমরা একটু দেখি টুইস্টেড মানেটা কি। টুইস্টেড মানে হচ্ছে কোনো কিছু জট পাকানো, ঠিক আছে? টুইস্টেড মানে হচ্ছে কোনো কিছু জট পাকানো, লাইক ধরো ধরো দুইটা তার, দুইটা তারকে যখন আমি পেঁচাবো, দুইটা তারকে যখন পেঁচাবো ওটাকে বলা হচ্ছে টুইস্টেড, ঠিক আছে? কাইন্ড অফ জট পাকানো, ঠিক আছে, জট পাকানো। আচ্ছা তো এই যে জ্যাংলিং, জ্যাংলিং মানেটা কি? জ্যাংলিং মানেটা হচ্ছে, দেখো জ্যাংলিং মানেটা হচ্ছে আমাদের ধরতে পারো যে শ্রুতি কটুর যে, মানে শুনতে খারাপ লাগে, শ্রুতি কটুর শব্দ, শ্রুতি কটুর শব্দ মানে যে শব্দগুলো আসলে আমাদের শুনতে খুব খারাপ লাগে সেগুলোকে বলা হয় হচ্ছে শ্রুতি কটুর শব্দ বা জ্যাংলিং। আচ্ছা পরবর্তী যে শব্দটা দেখো ক্রুয়েল, এই ক্রুয়েল শব্দটা তোমরা খুব ইজিলি জানো, ক্রুয়েল শব্দের মানে হচ্ছে তোমরা জানো নিষ্ঠুর। তো এইটা আসলে জট পাকানোর সাথে যাচ্ছে না। দেন দেখো আমরা যদি বলি ক্রুকড, দেখো ক্রুকড মানে কি, আমরা দেখতে পাচ্ছি ক্রুক মানে কি। আচ্ছা দেখো ক্রুক মানে হচ্ছে কুটিল, ক্রুক মানে হচ্ছে কি কুটিল, এটা মানে হচ্ছে ধরো বলতে পারো তোমরা পাকানো, কাইন্ড অফ
যারা একটু অসাধু, অশুভ, যারা একটু শয়তান টাইপের, তাদের ভিতরে অনেক সময় কুটিল বুদ্ধি থাকে, পাকানো বুদ্ধি থাকে, ঠিক আছে, টুইস্টেড বুদ্ধি থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে ক্রুড। ঠিক আছে। আচ্ছা, দেন 8 নম্বর যেটা রেটলিন। রেটলিন কাইন্ড অফ দেখা যাচ্ছে তোমাদের, এটার অর্থটা কি হইতে পারে, কে বলতে পারবা? চারের অনেকে সি বলছো। রেটলিং শব্দের অর্থ কি হইতে পারে? লাভ কি রিটেন দিতে পারি না? কেন পারোনি পার্সিন আলম? পার্সিন আলম রিটেন দিতে পারোনি কেন? রিটেন দিতে পারোনি কেন? আচ্ছা, আমরা যদি তাহলে এটা উত্তরটা কি হবে দেখো, আমরা যদি দেখছি জট পাকানো, নিষ্ঠুর, কুটিল, আর র্যাটলিং মানে যদি আমরা ধরি সেটা হচ্ছে, র্যাটলিং শব্দের অর্থ কি হবে? কেউ র্যাটলিং শব্দের অর্থ পারছো না? তাসমিয়া তাবাসসুম এ বলেছো। দেখো র্যাটলিং কাইন্ড অফ দেখা যায় যে প্রাণবস্তু, মানে প্রাণবন্ত কোনো কিছুকে বোঝায়। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে র্যাটলিং। তো আমি যদি টুইস্টের কথা চিন্তা করি, টুইস্টেডের সাথে যাচ্ছে আমার জট পাকানো অর্থে শুধুমাত্র সি নাম্বারটা, ক্রুড। তোমরা যারা সি বলছো তাদেরটা মোটামুটি সঠিক হয়েছে দেখতে পাচ্ছি। আসপিয়া জামান, জাকিয়া সুলতানা মিম সি বলেছো, মাহমুদুল হাসান চারের ডি বলেছো, আর তাসমিম তাবাসসুম আবার এ বলেছো। মানে বি কেউই বলো নাই, কারণ বি হচ্ছে খুব কঠিন, খুব সহজ একটা শব্দ মনে হচ্ছে তোমাদের কাছে। আচ্ছা, আমরা 5 নাম্বার শব্দে যাব, 5 নাম্বার কোশ্চেনে যাব। 5 নাম্বার কোশ্চেনটা কি যে ইচ অফ দ্য ওয়ার্ডস বিলো ড্যাশ মাল্টিপল মিনিং হোয়ার ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, ইচ অফ দ্য ওয়ার্ডস বিলো, দেখো আমরা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা নিয়ম পড়েছি, সেই নিয়মটা দেখার আগে তোমরা কি লিখেছো এই প্রশ্নের উত্তর সেটা একটু বলবা। তোমরা কি লিখেছো এই প্রশ্নের উত্তর একটু বলবা। দেখো, তোমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো, ইচ অফ, ঠিক আছে, ইচ অফ থাকতে পারে, অনেক সময় এইদার অফ থাকতে পারে, এইদার অফ থাকতে পারে, অনেক সময় দেখবা নেইদার অফ থাকতে পারে, অনেক সময় দেখবা নেইদার অফ থাকতে পারে, আবার দেখবা ওয়ান অফ থাকতে পারে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অ্যানি ওয়ান অফ থাকতে পারে, অনেক সময় অ্যানি ওয়ান অফ থাকতে পারে। এই যে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, অ্যানি ওয়ান অফ, নান অফ, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর পরে, এই প্রত্যেকটা ওয়ার্ডগুলোর পরে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে যে নাউনটা বসবে, সেই নাউনটা হবে প্লুরাল। ঠিক আছে, নাউনটা হবে প্লুরাল, আর আমার যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, নান অফ, এগুলোর পরে নাউনটা হবে আমার প্লুরাল, বাট আমার ভার্বটা হবে কি সিঙ্গুলার, মানে দুইটা দুই রকম। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা, দেখো ইচ অফ দা ওয়ার্ডস, দেখো নাউনটা কি এসেছে, প্লুরাল এসেছে। তাহলে এর পরবর্তীতে যদি আমি কোনো ভার্ব ইউজ করতে চাই, সেই ভার্বটা কি হবে, সেই ভার্বটা হবে কি, ভার্বটা হবে আমার কি সিঙ্গুলার। এখন আমরা দেখি আমার এখানে কোন অপশনটাতে সিঙ্গুলার ভার্ব রয়েছে। হ্যাভিং কোনো ফাইনাইট ভার্ব না আমার কাটা, হ্যাভ প্লুরাল ভার্ব কাটা, বি এটা কোনো সিঙ্গুলার প্লুরালকে রিপ্রেজেন্ট করে না, বেস ফর্মে আছে। তো আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, বি ভার্ব বলতে তোমরা কি বুঝো? বি ভার্ব বলতে দেখো শুধুমাত্র কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ারই না, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে বি ভার্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা সবসময় এম ইজ আর ওয়াজ ওয়ারই জানি, বা বি, বিন, বিং এটাও আমার বি ভার্ব। এবং এই যে প্রত্যেকটা বি ভার্ব, এই বি ভার্বগুলোর বেস ফর্ম, একদম বেস ফর্মটাই হচ্ছে আমার বি। ঠিক আছে, আর যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব, আর এটা তো আমাদের নন ফাইনাইট ভার্ব। তো এটা উত্তরটা হবে কি ডি নাম্বারটা, 5-এর হ্যাজ। তো যারা হ্যাজ লিখেছো গুড, কাসপিয়া জামান, সাইদ মুনতাহিদ, মাহমুদুল হাসান লিখেছো। আসমিয়া জামান আবার বি লিখেছো, হ্যাভ, তোমারটা ভুল হয়েছে। পার্সিন আলম ডি লিখেছো, সাইদ মুনতাহিদ হ্যাজ, গুড। জাকিয়া সুলতানা মিমো আমরা দেখতে পাচ্ছি হ্যাজ লিখেছে। ঠিক আছে, আমরা 6 নাম্বার প্রশ্নে যাব। আমরা দেখি 6 নাম্বার প্রশ্নে আমাদের কি চেয়েছে, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেনশাস। আবারও আমাদের দেখো ভোক্যাবস থেকে একটা প্রশ্ন এসেছে, আবারও ভোক্যাবস থেকে। এবং তোমরা দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি কেন্দ্রিক, অর্থাৎ অর্থ কেন্দ্রিক প্রচুর প্রশ্ন এসে থাকে। কন্টেনশাস শব্দের অর্থ কি? এটার মানে কি কোঅপারেশন হবে, এটার মানে কি আর্গুমেন্ট হবে, এটার মানে কি কনফ্লিক্ট হবে, নাকি এটার মানে রিজন হবে? এবং এটা এখানে দেখো সিনোনিম কিন্তু চাইনি, আমার কি চেয়েছে এখানে, আমার যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যান্টোনিম। খুব ভালোভাবে প্রশ্নগুলা উত্তর করার সময়
খুব ভালোভাবে খেয়াল করে উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি কন্টেনশাস মানেটা কি। দেখো কন্টেনশাস মানেটা কি, কন্টেনশাস মানে একটু ঝগড়া বিবাদ বোঝায়, ঠিক আছে? আমরা অনেক সময় ঝগড়া বিবাদ করি, মারামারি ঝগড়া টগড়া করি, কাটাকাটি মারামারি অনেক সময় অনেক কিছু হচ্ছে, সবার সাথে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো রিজন মানেটা কি, আমরা একটু যদি দেখি রিজন মানেটা কি। রিজন মানে আমরা জানি কারণ, রিজন মানে কারণ যেটা আসলে ঝগড়া বিবাদের সাথে যাচ্ছে না। আবার আমরা যদি দেখি কনফ্লিক্ট মানে কি, কনফ্লিক্ট মানে একটা মারামারি ঝগড়া বিবাদ যায়, তাই না? মারামারি ঝগড়া বিবাদ যায়, যেটা হচ্ছে ঝগড়া বিবাদের সিনোনিম অর্থ যদি চাইতো তাহলে আমি কনফ্লিক্ট লিখতে পারতাম। আবার দেখো আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে ধরো আমরা আমরা অনেক সময় বেয়াদব বেয়াদব কিছু পোলাপান থাকে যারা সবসময় তর্ক বিতর্ক করে, খালি তর্ক করে, ঠিক আছে? আর্গুমেন্ট মানে একটু তর্ক করা, মানে পারি না তাও তর্ক করব, হেরে যাচ্ছি তাও তর্ক করব, এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট টাইপের। আর এই যে এ, খুব ইজি একটা শব্দ ছিল কোঅপারেশন, এ মানে হচ্ছে সহযোগিতা করা। তো আমি যদি কারোর সাথে ঝগড়া বিবাদ বিবাদ না করি তার মানে তো খুব ইজিলি তাকে আমি সহযোগিতা করব, তাই না? যেহেতু সহযোগিতা বানানটা ভুল লিখেছি, আমাদের সাইফ স্যার আবার বানানটা ভুল ধরবে, তাই আবার একটু সহজ ভাবে লিখে দেই, সহযোগিতা, ঠিক আছে? ইতা, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি এ নাম্বারটা, আর্গুমেন্ট। ঝগড়া বিবাদের বিপরীত শব্দটা হচ্ছে কোঅপারেশন। তো তোমরা একে অপরের সাথে মারামারি টারামারি না করে একজন আরেকজনকে কোঅপারেট করবা, এবং অ্যাডমিশন সময়ে গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা একসাথে সহযোগিতা একে অপরকে কোঅপারেট করে পড়াশোনা চালিয়ে যাবা। কাসপিয়া জামান এই লিখেছো, আশরাফুল ইসলাম কোঅপারেশন লিখেছো। আচ্ছা, এই একটাই হইছে ফাইয়াজ, ফ্রেন্ডলেস, ফ্রেন্ডলেস, তুমি ফ্রেন্ডলেস আর কন্টেনশাসের অর্থ পেরে গেছো, বুঝছো? আচ্ছা, 7 নম্বরটা আমরা একটু দেখি, 7 নম্বর প্রশ্ন আমাদের থেকে কি চেয়েছে। ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলার দ্যাট ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি দিয়েছো? এটা কিন্তু আমাদের যদি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসটা না করো তাহলে কিন্তু পারবা না। কাইন্ড অফ রাইট ফর্ম ভার্ব থেকে এসেছে, এবং আমাদের যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসটা হয়, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস, এগুলা করলে তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব ইজিলি পেরে যেতে পারতা। এটার উত্তরটা কি লিখেছো, কে কি লিখেছো? আচ্ছা স্যার আমি আসছি, আহমেদ তাসু, তোমার উচ্চারণ আমি এখনো করতে পারতেছি না, তুমি তাসু লিখ বলবো না তসু বলবো? আচ্ছা দেখো এই প্রশ্নটা দেখো, ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলার দ্যাট ড্যাশ ইউ ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। এটা কি ডিটারমাইন্স দিব, এটা কি ডিটারমাইন্স দিব, এটা কি হ্যাভ ডিটারমাইন্ড দিব, না এটা কি ডিটারমাইন দিব, না ডিটারমাইনিং দিব? আর উত্তরটা কি হতে পারে? আচ্ছা, আমরা একটু দেখি, যেহেতু এটি আমার পাস্ট টেন্স মানে সরি প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এটা হচ্ছে কি আমার প্রেজেন্টে আছে, তাই না? তাহলে যেহেতু আমার প্রেজেন্টে আছে এবং সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আমার এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর ক্লজটাও আমার কি থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে। তো সে অনুযায়ী আমার সি নাম্বারটা কিন্তু আমি আগে বাদ দিয়ে নিব, ডিটারমাইন। দেখো এমসিকিউতে কারেক্ট করার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে যেটা হবে না সেটা আগে বাদ দিয়ে নিবা, তারপরে তুমি দেখবা দুইটার ভিতরে একটু কনফিউজ, সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করবা, ঠিক আছে? তাহলে এটা আমার সি নাম্বার আগেই বাদ। তারপরে দেখো যেহেতু আমার এখানে দ্যাট, দ্যাট নামক একটি দ্যাট এবং হাউ কয়টা আছে, দুইটা কানেক্টরস আছে। তো মনে রাখবা দুইটা কানেক্টরস মানে কি, দুইটা কানেক্টরস মানে তিনটা ফাইনাইট ভার্ব, একটা কানেক্টরস মানে দুইটা ফাইনাইট ভার্ব, এগুলো তোমরা বিএসএস ক্লাসে পাবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ একটি ফাইনাইট ভার্ব, আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ, F1, F1 একটি ফাইনাইট ভার্ব, হাউ ইউ ডিল উইথ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি F2 একটি ফাইনাইট ভার্ব আছে, আবার উইথ ফেইলার দ্যাট হাউ ইউ অ্যাচিভ সাকসেস তিনটি ফাইনাইট ভার্ব আছে। এখানে যে দ্যাট হচ্ছে কি একটা ক্লজ মেকার। তো তোমরা যখন দেখবা যে দ্যাটের পূর্বে এখানে কি রয়েছে আমাদের, ফেইলর, কি সিঙ্গুলার নাউন না? দ্যাটের পূর্বে কি রয়েছে আমাদের, সিঙ্গুলার নাউন, তাই না? সিঙ্গুলার নাউন রয়েছে, তাহলে এই যে ডিটারমিন একটা প্রোনাউন আমার বসেছে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সবসময় ভার্ব বসে। যখন দেখবা বাক্যের মাঝে হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো রয়েছে তখন মনে রাখবা সেগুলো হচ্ছে এক একটা রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি যে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, দ্যাট দ্যাট যেহেতু একটি রিলেটিভ প্রোনাউন তাহলে তার অ্যান্টিসিডেন্ট আছে কি, অ্যান্টিসিডেন্ট আছে আমার ফেইলার। তাহলে ফেইলারটা যেহেতু আমার সিঙ্গুলার, ফেইলারটা যেহেতু আমার সিঙ্গুলার, পরবর্তীতে ভার্বটাও বসবে আমার কি, ভার্বটাও বসবে আমার সিঙ্গুলার। তাহলে আমরা একটু দেখি কোথায় সিঙ্গুলার ভার্ব আছে। হ্যাভ, হ্যাভ কোনো সিঙ্গুলার ভার্ব না, এটাও বাদ।
তারপরে যেহেতু আমার একটি ফাইনাইট ভার্ব লাগবে, ডিটারমাইনিং, আমরা জানি আইএনজি যুক্ত যে শব্দগুলা, আইএনজি যুক্ত শব্দগুলা আসলে নন ফাইনাইট ভার্ব। আইএনজি যুক্ত শব্দগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু যদি এদের পূর্বে অক্সিলারি ভার্ব যুক্ত হয়, এদের পূর্বে যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয়, তখন সেগুলা কিন্তু ফাইনাইট হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এটা উত্তর হচ্ছে না, আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে সি, এ নাম্বারটা, ডিটারমাইন্স। তো যারা যারা ডিটারমাইন্স দাগিয়েছিল তাদেরটা সঠিক হয়েছে। আশাউল ইসলাম, সাইদ মাহমুদ, জাকিয়া সুলতানা মিম, রাজহাতুল ইসলাম, গুড। ডিটারমাইন জাগিয়েছিল, সাথের একদম সি দাগিয়েছো, সিটা হবে না, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কিন্তু আমার এই প্রশ্নটা দেখো, ইট ইজ সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আমার এক পাশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর পাশে আমাকে প্রেজেন্ট টেন্সে দিতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা 8 নম্বর প্রশ্নে একটু যাব। 8 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি যে আই মেড এ ড্যাশ ম্যানার্স অ্যান্ড ইটিকেট। দেখো এই প্রশ্নগুলো তুমি যদি আসলে মিনিংটা না বুঝতে পারো, মানে একটু যদি তুমি মিনিংটা না ধরতে পারো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করা তোমার জন্য একটু টাফ হবে। খুব কঠিন কোনো কিছু না, বাট আমরা যেগুলো আসলে সচরাচর পড়ে থাকি সেইগুলো থেকেই কিন্তু আমাদের এসেছে। তাহলে আই মেড এ ড্যাশ ড্যাশ ম্যানার্স অ্যান্ড ইটিকেট। আমরা জানি ম্যানার্স এবং ইটিকেট নামে আমাদের একটি অধ্যায় আছে। ম্যানার্স মানে কি আর ইটিকেট মানে কি আমরা সকলেই জানি, খুব অপরিচিত কোনো ওয়ার্ড আসলে এটা না। আচ্ছা, এখন আমরা যদি দেখি আই মেড এ সেক্লুশন অ্যামং, সেক্লুশন মানে কি? দেখো সেক্লুশন মানে হচ্ছে নির্জনতাকে রিপ্রেজেন্ট করে। সেক্লুশন মানেটা হচ্ছে নির্জনতা, নির্জন, নির্জনতা বা একাকী কোনো কিছুতে থাকা, এগুলোকে বলা হচ্ছে সেক্লুশন। তো আমি আসলে ম্যানার্স আর ইটিকেট নিয়ে কোনো নির্জনতা করি না, এটা বাদ। তারপরে দেখো ভ্যারাইটিস অফ, আমি তো কোনো, এখানে আছেই আমার দুইটা জিনিস, এখানে আছেই আমার দুইটা জিনিস, এটার আবার আর কি ভ্যারাইটিস করব, এটাও আমার বাদ। ঠিক আছে, তারপরে দেখো এখন ডিফারেন্স উইদিন নাকি ডিস্টিংশন বিটুইন। দেখো ডিফারেন্সের সাথে আমরা সচরাচর সচরাচর ডিফারেন্স একটি নাউন, এরপরে আসলে উইদিন দরকার হয় না। আর আমি যদি এখানে যদি থাকতো ডিফারেন্ট, এখানে যদি থাকতো ডিফারেন্ট, তখন আমি কিন্তু ইউজ করতে পারতাম ডিফারেন্ট ফ্রম, তাই না? আমরা ইউজ করতে পারতাম কি ডিফারেন্ট ফ্রম, তাই মেড এ ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের পরে আমরা ফ্রম ইউজ করতে পারছি, এটা হচ্ছে না। আলটিমেট উত্তরটা আমার ডিস্টিংশন বিটুইন। ডিস্টিংশন মানে কি? ডিস্টিংশন মানে হচ্ছে কোনো কিছুর ভিতর প্রভেদ করা, বা কোনো কিছু ধরো যে বিভক্ত করা, দুই ভাগে ভাগ করার। ঠিক আছে, তো আমি এখানে বলছি কি আই মেড এ ডিস্টিংশন বিটুইন ম্যানার্স এবং ইটিকেট। ম্যানার্স এবং ইটিকেটের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে আমরা বিভক্ত করেছি, সেই অর্থে এটা উত্তরটা হবে আমাদের 8-এর সি। তো যারা সি দাগিয়েছিল 8 নম্বরটা, তাদের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, তারিক আজিজ ফাইম, অ্যাচিভ, হাউ ইউ অ্যাচিভ সাকসেস, ইয়েস অ্যাচিভ ভার্ব, অ্যাচিভ ভার্ব, 8C, গুড। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব 9 নম্বরটাতে। 9 নম্বরটাতে যাব, দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট ড্যাশ সোসাইটি অ্যান্ড ইজ ইনটাইটেল ড্যাশ প্রোটেকশন বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের প্রিপোজিশন থেকে। আমরা যদি প্রিপোজিশনের কথাটা ধরি, দেখো প্রিপোজিশন থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসছে, প্রিপোজিশন থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে। এবং এই প্রিপোজিশনের ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জাস্ট ধরতে পারো, তাহলে কিন্তু প্রিপোজিশনটা জানা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এটার উত্তর তোমরা কে কি দিয়েছিলা? দেখো, দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট ড্যাশ সোসাইটি। আমরা যখন দেখবো কোনো একটা বাক্যের অর্থটা র বা এর, র এর, এই অর্থে আমরা ইউজ করি হচ্ছে কি, এই অর্থে আমরা ইউজ করি অফ। ঠিক আছে, লাইক ধরো বললাম তোমার বাবার নাম কি। দেখো বাবার শব্দের সাথে, খেয়াল করো, বাবার এই শব্দের সাথে একটা র আসতেছে না, বাবার শব্দের সাথে একটা র আসতেছে না, র, এই র এর কারণে আমরা আসলে অফ ইউজ করি। ঠিক একইভাবে ইউনিট অফ সোসাইটি হচ্ছে সোসাইটির একটা ইউনিট, ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট অফ সোসাইটি, সেজন্য এইখানে আমার বসবে হচ্ছে অফ। ঠিক আছে, অফ অ্যান্ড ইজ ইনটাইটেল ড্যাশ প্রোটেকশন। দেখো ইনটাইটেলের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটাইটেলের পরে আমরা সবসময় টু ইউজ করি। আমি যদি এটা নাও পারি, জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই পার্টটা মুখস্থ করে যাই, তারপরেও কিন্তু আমি খুব ইজিলি উত্তর করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অফ আছে, এখানে অফ আছে, এখানে ইন, এখানে ইন, এই দুটো আমার আগেই বাদ। পরবর্তীতে দেখবো টু আছে কোথায়, দেখতে পাচ্ছি এখানে টু আছে, সেজন্য আমার উত্তরটা হবে কি বি নাম্বারটা। তুমি যদি জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জাস্ট যদি মুখস্থ করে যাও, তাও কিন্তু এটার উত্তরটা খুব ইজিলি পারতে পারবা।
সাধারণ জ্ঞানের সলভ ক্লাসটা তো হয়েছে, বাংলার জিকেটা একসাথে হয়েছে, আমাদের একটু আগেই হয়েছে। ঠিক আছে, 9-এর বি দাগিয়েছে সবাই, গুড। আচ্ছা, আমরা 10 নম্বর প্রশ্নটা কি দাগিয়েছে দেখো, আমাদের বইয়ের প্রশ্ন, আমাদের টেক্সট বইয়ের প্রশ্ন 10 নম্বরটা। 10 নম্বরটাও আমাদের টেক্সট বুক থেকে এসেছে। ইন্ট্রাপার্সোনাল অর্থাৎ কনফ্লিক্ট, পিচ অ্যান্ড কনফ্লিক্টের যে অধ্যায়টা তোমরা পড়ে থাকো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। আচ্ছা, এটার মানে কি, এখানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কয়েকটা ওয়ার্ড হচ্ছে, একটি ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রাপার্সোনাল বিষয়টা কি, ইন্টার গ্রুপ বিষয়টা কি, দেন ইন্ট্রা গ্রুপ কি, আর হচ্ছে ইন্টারপার্সোনাল কি। খুবই কাছাকাছি শব্দ, জাস্ট দেখো ইআর, ইআর আর হচ্ছে আর এ, এই দুইটার ব্যবহার, ই আর হচ্ছে আর এ, এগুলোর ব্যবহার। আমরা একটু দেখি ইন্ট্রাপার্সোনাল যেটা, দেখো ইন্ট্রাপার্সোনাল মানেটা কি, ইন্ট্রা, দেখো ইন্ট্রা। আচ্ছা, ইন্ট্রা মানে হচ্ছে যেটা আর এ, ইন্ট্রা মানে হচ্ছে নিজেদের ভিতর। মানে কি, ধরো তোমাকে একটা দুটো অপশন দিল যে হয় ঢাকা যাবা নয়তো পাবনা যাবা, তখন তুমি নিজের ভিতরে একটা দোটানায় পড়ে গেলা, একটা মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলা, একটা পাজেলড হয়ে গেলা, কি করবা, হাবুডুবু খাচ্ছ, যে নিজের ভিতর যে একটা দ্বন্দ্ব হচ্ছে, আমি পাবনা যাবো না বগুড়া যাবো, এই দ্বন্দ্বটাকে বলা হবে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, এই দ্বন্দ্বটাকে বলা হবে ইন্ট্রাপার্সোনাল। ঠিক আছে, অর্থাৎ নিজের মনের সাথে যে দ্বন্দ্বটা তোমরা করে থাকো সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল দ্বন্দ্ব। আর যখন দুইজনের বেশি, অর্থাৎ তোমার বাইরে গিয়ে যখন ইন্টার, ইন্টার মানেটা হচ্ছে, ইন্টারপার্সোনাল মানে হচ্ছে যখন তুমি দুইজনের সাথে দ্বন্দ্ব করবা বা 4-5 জনের সাথে দ্বন্দ্ব করবা, অর্থাৎ নিজের মনের বাইরে গিয়ে যখন আরো একজনের সাথে তোমার দ্বন্দ্বটা হবে, তখন সেই দ্বন্দ্বটাকে বলা হয় ইন্টারপার্সোনাল দ্বন্দ্ব। ঠিক আছে, এরপর একইভাবে ইন্ট্রা গ্রুপ যেটা দেখতে পাচ্ছি এখানে, ইন্ট্রা গ্রুপ, ইন্ট্রা গ্রুপ মানেটা হচ্ছে একই জিনিস, যে একটা গ্রুপের মধ্যে ধরো বাংলাদেশ টিমের ভিতরে মারামারি লাগাই দিছে, ঠিক আছে, সাকিব আর মাহমুদুল্লাহ ধরো যে মারামারি লাগাইলো, বা সাকিব আর মাশরাফি মারামারি লাগাইলো, আমরা মাঝে মাঝে সাকিব তামিমের যে একটা মারামারি লাগে অনেক সময় আমরা দেখেছি, তাই না? তো এই যে একটা টিমের ভিতর যখন দ্বন্দ্ব লাগবে তখন সেটাকে বলবো আমরা ইন্ট্রা গ্রুপ দ্বন্দ্ব। আর যখন আমরা দেখবো 4-5টা টিম মিলে একটা দ্বন্দ্ব লাগছে, ধরো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হচ্ছে মাঠে, তো দুই দল মারামারি শুরু করে দিল, তা দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব, তাহলে ওইটাকে বলবো আমরা ইন্টার, মানে খুব সহজভাবে মনে রাখো আর এ, যেখানে তোমরা আর এ পাবা, ঠিক আছে, যেখানে পাবা হচ্ছে আর এ মানে ইন্ট্রা, এটা হচ্ছে নিজ, এটা হচ্ছে কি নিজ। আর ই আর, এটা হচ্ছে অনেক, মানে বাইরে 2-3 জন মিলে যেটা করি। তাহলে সে অনুযায়ী দেখো, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স বিটুইন টু ইন্ডিভিজুয়ালস না, ইন্ট্রা আর এ, আর এ মানে হচ্ছে কি নিজ, তাহলে নিজ মানে তো 2 ইন্ডিভিজুয়ালস না, এটা বাদ। আবার দেখো ইন্টার, ইয়ার, ইয়ার মানে কি অনেক, তাহলে ইন্টার গ্রুপ কনফ্লিক্টস অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, নো, অনেকের ভিতর হয়, তাই না, তাহলে এটাও আমার বাদ। আবার দেখো ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট হ্যাপেন্স অ্যামাং ইন্ডিভিজুয়াল উইদিন আ টিম, এখানে বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি নিজ যখন অর্থ প্রকাশ পাই, উইদিন আ টিম মানে কি নিজ টিমের ভিতরে, তো নিজ অর্থ প্রকাশ পাইলে আমরা কি দিব, আর এ দিব। তাহলে আমরা ধরতে পারছি কি যে আমাদের এটা আমরা ধরতে পারছি সি নাম্বারটা। ডি নাম্বারটাতে কি বলছে, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল না, যখন আমরা ই আর পাবো, খুব খেয়াল করো, ই আর পাবো তখন সেটা হচ্ছে অনেকের মধ্যে হয়, মানে একের অধিকের মধ্যে হয়। এখানে কি বলেছে, অ্যান ইন্ডিভিজুয়াল বলছে, মানে এটাও আমার হচ্ছে না। আলটিমেটলি আমরা উত্তরটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখো, আর এ যখন থাকবে তখন সেটা হচ্ছে নিজ, আর যখন ই আর থাকবে তখন সেটা হচ্ছে অনেকের মধ্যে প্রকাশ করে। আচ্ছা, দেন আমরা 11 নম্বর প্রশ্নে একটু যাব, হাউ ডিড দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান ওশান ড্যাশ লাইক ডিউরিং দ্য নাইট। এই প্রশ্নের উত্তর আমি মানে জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরটা ভুল করেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরটা ভুল করেছো। আচ্ছা, একজন বলছো সিন্স আর ফরের পার্থক্য নিয়ে একটা আলোচনা করে, কারণ আমরা প্রিপোজিশন পড়াতে আসি নাই, আর সিন্স আর ফরের তো প্রচুর অনেক পার্থক্য আছে, তুমি কিভাবে করবা। দেখো সিন্স আর ফরের আমি যদি একটা পার্থক্য ধরি, ধরলাম এখানে বললাম সিন্স, আর এখানে লিখলাম ধরো যে ফর, পার্থক্য তো অনেক আছে। সিন্সটা প্রকাশ করা হয় হচ্ছে থেকে অর্থে, আর ফরটা ইউজ করা হয় হচ্ছে ধরে অর্থে, তাই না? আবার দেখো আমি যদি বলি ফরের আবার আরেকটা অর্থ আছে জন্য, অনেক অর্থ আছে এগুলা। আবার তুমি যদি এরপরে কোনো সময়বাচক শব্দ প্রকাশ করতে চাও, লাইক সিন্সের পরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা কি, সেটা হবে হচ্ছে অগণনাযোগ্য, 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 বা ধরো যে মানে একটা নির্দিষ্ট সময়,
একটা নির্দিষ্ট সময়, লাইক সাল থাকতে পারে 2001 সাল, সিন্স দ্য মর্নিং, সিন্স 2021, নির্দিষ্ট সময়। আর ফরের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, একটা গণনাযোগ্য সময় ইউজ করি। ফরের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে একটা গণনাযোগ্য সময়, গণনাযোগ্য সময়, লাইক হি হ্যাজ বিন রিডিং ফর 12 আওয়ার্স, ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা 7 ঘন্টা, 4 দিন 5 দিন 6 দিন, যে জিনিস আমরা গুনতে পারতেছি সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এছাড়াও সিন্সের আরো অনেক ব্যবহার আছে প্রিপোজিশন বাদে। সিন্সটাকে আমরা যখন বাক্যে ব্যবহার করব, ঠিক আছে, তখন সেটার এক পাশে আমরা দেখবো যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। অনেক ব্যবহার আছে, তুমি কোন পার্থক্যটা জানতে চাও বলবা, ঠিক আছে। আচ্ছা 11 সি, আচ্ছা এটা বই থেকে আসছে, গুড। এটা হচ্ছে বই থেকে আসছে, আমরা জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এটা উত্তরটা ভুল করবে। যারা টেক্সট বইটা পড়েছো তারা খুব ইজিলি করতে পারবা। টেক্সট বই, টেক্সট বুক থেকে যেটা পড়েছো, দেখো আমরা একটা জিনিস সবসময় শিখি যে ওয়াটারটা কি, আমরা একটা জিনিস সবসময় শিখি যে ওয়াটার একটি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনটাকে কখনো কি করা যায় না, প্লুরাল করা যায় না। কিন্তু মাঝে মাঝে ওয়াটার শব্দকে যখন আমরা এস যুক্ত করবো, খেয়াল করো, ওয়াটার শব্দটাকে আমরা ঠিক তখনই এস যুক্ত করতে পারবো দুইটা অর্থে। আমরা দুইটা অর্থ লিখি, একটা অর্থ হচ্ছে জলাশয় অর্থে, একটা অর্থ হচ্ছে জলাশয় অর্থে, আরেকটি অর্থ হচ্ছে যখন আমরা ইউজ করব হচ্ছে ঢেউ, যখন আমরা কি বুঝাবো, ঢেউ বুঝাবো, ঠিক আছে, যখন আমরা ঢেউ বুঝাবো, এই দুইটা অর্থে, এই দুইটা অর্থে আমরা ওয়াটারকে ওয়াটার্স করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউ ডিড দ্য ড্যাশ অফ ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ ইন্ডিয়ান মহাসাগরের ঢেউগুলো ড্যাশ লাইক ডিউরিং দ্য নাইট, মানে বাক্যের যে অর্থটা সেটা হচ্ছে রাতের বেলায় ইন্ডিয়ান মহাসাগরে বা ভারত মহাসাগরের যে ঢেউগুলো সেগুলো দেখতে কেমন। তাহলে এখানে ঢেউ অর্থে আমাদেরকে ওয়াটার্স ইউজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার্স, এখানে দুইটা জায়গায় ওয়াটার্স আছে, এটা বাদ এটা বাদ। আর পরবর্তীতে দেখো এখানে আমাদের ভার্বের যে ব্যবহারটা আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ডু ডিড ডিড ডাজ, ডু ডিড আর হচ্ছে ডাজ, ডু ডিড আর হচ্ছে ডাজ, এগুলার পরে আমরা কি ইউজ করি, এগুলার পরে আমরা ইউজ করি V1, ঠিক আছে, এগুলোর পরে ইউজ করি কি V1। তাহলে ডিডের পরে আমরা V1 যেটা পাবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি V1 আছে কোথায়, আমাদের এইখানে রয়েছে V1টা, তাই না, এখানে রয়েছে আমাদের V1 লুকস। লুকসটা তো এস যুক্ত, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আবার ডি নাম্বারটা হচ্ছে না, আলটিমেটলি আমাদের উত্তরটা হবে এ নাম্বারটা। বুঝতে পারছো, একজন শুধু দুইজন 11 এ বলছো, দুইজন শুধুমাত্র 11 এ বলেছো। ডু ডাজ ডিড এর পরে লুকস কিভাবে দিবা, যারা সি বলছো লুকস তো হবে না, ডু ডাজ ডিড এর পরে একদম বেস ফ্রম বসে। আমি বলেছিলাম না যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা একদম ভুল লিখেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করেছো। ডু ডাজ ডিড এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে একদম বেস ফ্রমটা। দেখো যেগুলোতে এস আছে আমার ওইগুলো আগেই বাদ। আর যেহেতু ঢেউ অর্থ, ঢেউ অর্থে আমাদের ওয়াটার্স লিখতে হবে, সে অনুযায়ী উত্তরটা হবে এ নাম্বারটা। আচ্ছা একজন প্রশ্ন করেছো স্যার সিলেট বিশ্ববিদ্যালয়ে 15 নম্বরের ইংরেজি, এখানে কি প্যাসেজ আসতে পারে, যেহেতু কম নাম্বার আসার সম্ভাবনা কম, বাট আসতেও পারে। প্রশ্ন করতে কখন কি করবে জানা যায় না, বুঝছো। আর পরীক্ষার আগে আমরা যেটা পড়ি না দেখবা সেটা বেশি আসে, তাই পড়ে ফেলবা, মানে বাদ দেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা 12 নম্বর প্রশ্নটা আমরা একটু যাব, খুবই ইজি একটা প্রশ্ন, 12 নম্বরটা খুব ইজি একটা প্রশ্ন, আশা করি সবাই পেরেছে। এটা উত্তরটা কি লিখছো তোমরা, খুবই ইজি একটা প্রশ্ন, যে ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড ইনক্রিজেস। দেখো এটা আমাদের টেক্সট বই, দেখো টেক্সট বইটা যদি ভালোভাবে পড়ো, টেক্সট বইয়ের যে গ্রামারগুলো সেভাবে ওইগুলো যদি একটু ভালোভাবে নিজে নিজে যাচাই বাছাই করো, তোমার আলাদা আসলে বই কেনার প্রয়োজন হয় না। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইনটেক অফ এক্সেস ফ্যাট, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইউজড হেয়ার ইজ এ অথবা এন, মানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্ট ড্যাশ। তো দেখো আমরা যখন দেখবো একপাশে নাউন আছে, খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি একটা বিষয়, যখন আমরা দেখবো এখানে নাউন আছে, তাহলে নাউনের পূর্বে যে যে মডিফাই করবে তাকে বলা হয় হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পূর্বে যে বসবে, অ্যাডজেক্টিভের পূর্বে যে বসবে তাকে বলা হবে কি অ্যাডভার্ব। খুব ইজি, তাই না। তো দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কনজাম্পশন, এখানে আমাদের যেটা আছে কনজাম্পশন, এই কনজাম্পশনটা কি, শেষে TION SION CYTY এগুলা থাকলে কি হয়, এই সকল প্রিফিক্স গুলা থাকলে এগুলা হয় হচ্ছে নাউন। আর দেখো নাউনের পূর্বে যে বসবে তাকে বলে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে যেহেতু নাউনের পূর্বে যে বসছে তাকেও আমাদের কি বলতে হবে, অ্যাডজেক্টিভ বলতে হবে। তো সেই অনুযায়ী এটা উত্তরটা হবে কি, কোনো কঠিন কিছু না, এটা উত্তরটা হবে আমাদের ডি নাম্বারটা, অ্যাডজেক্টিভ। খুব ইজি একটা প্রশ্ন, সবাই পেরেছো, আশা করি সবাই পেরেছো।
আচ্ছা, ফয়সাল রাজ, কাসপিয়া জামান, তারিক আজিজ ফাহিম। তারিক আজিজ ফাহিম বি বলছো কেন? এটা তো ডি হবে। বি নাউনটা হচ্ছে কনজাম্পশন, আর ফ্রিকোয়েন্টটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, জাকিয়া সুলতানা মিম অ্যাডজেক্টিভ বলেছো, গুড। ওয়াশফিন জাফর, সাইদ মুনতাহিদও ডি বলেছো। আচ্ছা, 13 নম্বর যে প্রশ্নটা দেখো, আমাদের ফিগার অফ স্পিচ থেকে অর্থাৎ লিটারেচার থেকে প্রশ্নটা এসেছে, এবং তোমাদের লিটারেচার থেকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসে মোটামুটি ফিগার অফ স্পিচটাই শুধু আছে, মানে ফিগার অফ স্পিচটাই শুধু আসে, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক সময় লিটারারি টার্মটা আসে। ঠিক আছে, মানে লিটারেচার থেকে তোমাদের থেকে দুই ধরনের প্রশ্ন, তিন ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে ফিগার অফ স্পিচ, একটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, বিষয়গুলো মাথায় রেখো। আরেকটা প্রশ্ন আসে তোমার বুকস থেকে, মানে কোন বইয়ের লেখককে। লাইক আমি আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের এসেছিল যে নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা না, তাই না? তো এরকম বই রিলেটেড একটা প্রশ্ন আসে। আর আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কিছু লিটারারি টার্ম থাকে, লিটারারি টার্ম থাকে, লাইক সনেট কি, এলিজি কি, ঠিক আছে, এই জিনিসগুলো আসে, স্যাটায়ার কি, এই জিনিসগুলো আসে। তো লিটারেচার থেকে এই জিনিসগুলো বেশি আসে। তিনটা বিষয়, একটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিচ থেকে বই রিলেটেড, আর হচ্ছে কিছু লিটারারি টার্ম রিলেটেড। আচ্ছা, হাইপারবোল জিনিসটা কি আমরা একটু দেখি। হাইপারবোল জিনিসটা কি? হাইপারবোল জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় না অতিরিক্ত কথা বলি, মানে কোনো কিছু এমফাসাইজ করার জন্য, কোনো কিছুকে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য আমরা বলি কি অতিরিক্ত। লাইক ধরো আমি বলতে পারি যে আমার মানে লাইক ধরো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশটা পেয়েছি না, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। তো ধরো 30 লক্ষ মানুষের যদি সব রক্ত আমি ঝরাই, ধরো 30 লক্ষ শহীদ, সবার রক্ত পড়ে গেছে মাটিতে, সবার রক্ত পড়ছে, ঠিক আছে। তো সবার রক্ত পড়লে কি সেটা হবে কখনো এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছে স্বাধীনতা? আমরা মাঝে মাঝে বলি না আমাদের স্বাধীনতা পেয়েছি কি এক সাগর রক্তের বিনিময়ে। তো আসলে কি 30 লক্ষ মানুষের যদি সবার রক্ত পড়ে সেটা কি এক সাগর পরিমাণ হবে? হবে না। আমরা কেন বলি অতিরিক্তটা? বলি এই কারণে যেন আমরা সেটার গুরুত্বটা আরোপ করতে পারি। কিসের জন্য? তাকে এমফাসাইজ করার জন্য বা তাকে গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, এটা যখন আমরা গুরুত্ব দেওয়ার জন্য কোনো কিছুকে এক্সাজারেট করব, তখন সেটাকে বলা হচ্ছে হাইপারবোল। লাইক ধরো তোমার অনেক ক্ষুধা লাগছে, তোমার সামনে একটা গরু নিয়ে আসা হয়েছে, তুমি তুমি বলতেছো আমি একটা গরু খেয়ে ফেলবো, তুমি আসলে খাইতে পারবা গরুটা? না। তোমার যে ক্ষুধাটা, সেই ক্ষুধাটাকে এমফাসাইজ করার জন্য, ক্ষুধার গুরুত্বটা বোঝানোর জন্য তুমি এই জিনিসটা বলেছো। আবার ধরো একটা বাগানে গেলা, বাগানে ধরো মানে অনেক ফুল আছে, তুমি বললা যে বাসায় এসে বললা আম্মু জানো আমি না লক্ষ লক্ষ ফুল দেখেছি। তুমি কি আসলে আসলে কি লক্ষ লক্ষ ফুল দেখেছো? না, দেখো নাই। তুমি ওটা কি বলেছো? তো তোমাদের গুরুত্বটা, ফুলের যে এত সংখ্যার যে গুরুত্বটা, সেটা বোঝানোর জন্য এমফাসাইজ করেছো, সেগুলোকে বলা হচ্ছে হাইপারবোল। আবার দেখা যায় আমরা দেখতে পাচ্ছি অক্সিমোরন। অক্সিমোরন জিনিসটা খুব ইজি, পাশাপাশি মানে দুটো বিপরীত শব্দ যখন বলবে, দুটি বিপরীত শব্দ একটা সেন্টেন্সে যখন দুটি বিপরীত শব্দ বসবে, তখন সেটাকে বলা হচ্ছে অক্সিমোরন। লাইক ধরো আমি তোমাকে বললাম দিস ইজ ওপেন সিক্রেট, দিস ইজ এ ওপেন সিক্রেট, মানে বিষয়টা আসলে সবার সামনে ওপেন কিন্তু কেউ ধরতে পারতেছে না, একটা রহস্য। আবার ধরো বললাম তুমি একটা রেগুলারলি ইররেগুলার স্টুডেন্ট, মানে তুমি যে ক্লাসে নিয়মিত লেট করে আসো, ঠিক আছে, যে নিয়মিত আবার লেট, দুটা বিপরীত শব্দ না? তো এরকম যখন দুটা বিপরীত শব্দ পাশাপাশি পাবা, তখন সেটাকে বলা হচ্ছে অক্সিমোরন। আবার দেখো পার্সনিফিকেশন যে জিনিসটা, দেখো খুব ইজি একটা বিষয়। পার্সনিফিকেশন হচ্ছে ধরো তোমাদের সামনে পরীক্ষা, আমরা মাঝে মাঝে বলি যে দ্য এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। দেখো যে নক করার যে কাজটা, দরজায় যে নক করে, এই নক করার কাজটা কি এক্সাম করতে পারে? কখনো পারে না। এই যে মানুষের যে কাজটা, সেটাকে আমরা কি করলাম, একটা নন হিউম্যান বিং এর উপর আরোপ করলাম, মানুষের কর্মটাকে একটা নন হিউম্যান বিং এর উপর আরোপ করলাম, এগুলোকে বলা হচ্ছে কাউকে পার্সনিফাই করা। আবার ধরো বললাম যে অনেক সময় বলি যে ঢাকা সিটি নেভার স্লিপস, তো ঢাকা কি ঘুমাইতে পারে? আদৌ পারে না। মানুষের কাজটাকে আমরা একটা শহরের মাধ্যমে রূপান্তর করলাম, এটাকে বলে পার্সনিফাই করা। আবার যদি তুমি ধরতে পারো, ধরো যে বললাম পার্সনিফিকেশনের একটা উদাহরণ দেওয়া যায় যে যে দ্য উইন্ডার, সরি দ্য ওয়াইন্ড উইসপার, দ্য ওয়াইন্ড দ্য ওয়াইন্ড উইসপার্ড উইসপার্ড থ্রু দ্য ট্রিজ, থ্রু দ্য ধরো যে যে বাতাস, বাতাসটা কি হচ্ছে উইসপার, মানে কি উইসপার মানে হচ্ছে শীষ বাজানো, তো শীষ বাজানো কাজকে বাতাস করতে পারে না। বাতাসের যে প্রবাহমানটা, সেটাকে আমরা মানুষের একটা কাজের সাথে তুলনা করলাম, এগুলোকে বলা হয় হচ্ছে কাউকে পার্সনিফাই করা। আর মেটাফোর মানে কি? মেটাফোর মানে হচ্ছে আমরা জানি দুটা জিনিসের তুলনা করা, এবং তুলনার ক্ষেত্রে কোনো অ্যাজ লাইক ব্যবহার না করা। লাইক ইউ আর এ রবীন্দ্রনাথ, তোমার সরি ইউ আর এ রবীন্দ্রনাথটা হবে না, কারণ এটা তো দুটা সেম জিনিস, এবং তুলনার ক্ষেত্রে দুটো আলাদা জিনিসের সাথে তুলনা করতে। লাইক ধরো বললাম ইউ আর এ টাইগার,
কেন কেন বললাম না, তোমার শক্তিটা টাইগারের মতো, টাইগারের সাথে তোমার তুলনা করা হলো, এই যে তুলনা সেটাকে বলা হবে মেটাফর। আর যদি আমি বলতাম ইউ আর লাইক এ টাইগার, অ্যাজ লাইক ব্যবহার করতাম, তখন সেটা তো সিমিলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লং এগো দেয়ার লিভড এন আপা। আপা মানে কি? আপা মানে আমাদের যে হাসু আপা ছিল, তোমাদের সম্মানিত হাসু আপা, ইন বাংলাদেশ, অ্যান্ড হার অনার মানে তার যে সম্মান, ঠিক আছে, হার অনার ওয়াজ রুটেড ইন ডিসঅনার। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বিপরীত শব্দ আছে না, অনার আর ডিসঅনার। তাহলে আমরা এখানে দেখি বিপরীত শব্দ কোথায় ছিল, অক্সিমরনে। তাহলে এটা উত্তরটা হবে কি আমার বি নাম্বারটা, ঠিক আছে। তো সবাই বি দিয়েছে, লিভিং ডেড, গুড। এবং আরেকটি কথা ছিল তোমাদের যে ড্রিমস, হোয়েন ড্রিমস ডাই, তোমাদের কবিতা লাইন ছিল না একটা, হোয়েন ড্রিমস ডাই। তো স্বপ্ন কি মরতে পারে না মানুষ মরে, যে মানুষের কর্মটা স্বপ্নের মাধ্যমে আমরা পার্সোনিফাই করলাম, এগুলোকে বলা হয় পার্সোনিফিকেশন, ঠিক আছে। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, লাইফটাকে বার্ডের সাথে তুলনা করলাম, তাহলে ওটা কিছু উদাহরণ হবে, মেটাফরের উদাহরণ। আর যদি আমি সেখানে লাইক ইউজ করি, লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইং বার্ড, তখন সেটা হয়তো সিমিলির উদাহরণ। বুঝতে পেরেছো? দ্য ফ্লাওয়ার ড্যান্সড ইন দ্য ব্রিজ, গুড। মুজাহিদ মজুমদার খুব সুন্দর উদাহরণ দিচ্ছ। টাইম ইজ এ থিফ, টাইম ইজ এ থিফ মেটাফরের উদাহরণ, টাইমকে থিফের সাথে তুলনা করা হয়েছে। তোমরা তো খুব ভালো পারো দেখছি, তোমরা তো খুবই ভালো পারো। লিটারারি টার্ম আর ফিগার অফ স্পিচ কি একই নাকি আলাদা? তারই কাজে ফাইন প্রশ্ন করেছো। দুইটাই আলাদা জিনিস, মানে দুইটা একদমই ভিন্ন জগতের জিনিস, কোনো কোনোটার সাথে কোনো মিল নাই, বুঝছো? দেখো ফিগার অফ স্পিচটা আমরা কেন ব্যবহার করি? স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে আমাদের কথা, তাই না? স্পিচ মানে হচ্ছে কি আমাদের কথা। আর ফিগার মানে কি? ফিগার মানে হচ্ছে অলংকার। আমাদের কথাটাকে অর্থাৎ আমাদের সাহিত্য কর্মটাকে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করা এবং তার গুরুত্বটা বহন করার জন্য আমরা আমাদের লেখায় বিভিন্ন অলংকার ব্যবহার করি। সরাসরি আমি তোমার ধরো আমি তোমাকে বললাম যে ইউ আর মাইটি, মাইটি মানে কি? তুমি খুব শক্তিশালী। আমি যদি ওই শব্দটা না বলে আমি যদি এভাবে বলি ইউ আর এ টাইগার, তাহলে কি গুরুত্বটা বাড়তিছে না? খুব স্বাভাবিক সেন্সে দেখো, আমি যদি তোমাকে বলি তুমি শক্তিশালী, সিম্পল একটা শব্দ, বাট আমি যদি বলি তুমি 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 বাঘ, তাহলে কি তোমার গুরুত্বটা বাড়তিছে। এই যে তুলনা করা, এই যে আমার কথার মাঝে কিছু অলংকার ব্যবহার করা, এই যে এই সৌন্দর্য বর্ধিত করা, এই জন্য ইউজ করা হচ্ছে ফিগার অফ স্পিচ। আর লিটারারি টার্মটা হচ্ছে লিটারেচারের বিভিন্ন পার্টের নাম জাস্ট, আর কিছু না। লাইক ধরো তুমি যেটাকে ধরো যে ইপিক কি, এটা একটা মহাকাব্য, বড় বড় কাব্য যেগুলো সেগুলোকে বলতেছি আমরা ইপিক। প্রোস, তারপরে কোনস, ঠিক আছে। আবার ধরো যে এলিজি, এগুলো হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্মের যে যে ভাগ, সেই ভাগগুলোকে বলা হচ্ছে। তো দুইটা একদম ভিন্ন জিনিস, দুইটাই ভিন্ন জিনিস। স্যাটায়ার হচ্ছে যে আরো আছে অনেক সময় পাবা স্যাটায়ার, মানে যে সকল রচনাগুলো আমরা ব্যঙ্গ করে লিখি সেই রচনাকে বলা হয় স্যাটায়ার। তো এগুলোর সাথে ফিগার অফ স্পিচের সাথে আসলে লিটারি টার্মের কোনো সম্পর্ক নাই, দুটাই ভিন্ন জিনিস। আচ্ছা আমরা আজকে যাবো 14 নম্বর প্রশ্নে যাবো, হুইচ অফ বিলো ইজ নট স্পেলড ইনকারেক্টলি। প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা, হুইচ অফ বিলো ইজ নট স্পেলড ইনকারেক্টলি, মানেটা কি? আমি নটও কাটা দিলাম, ইনও কাটা দিলাম, শেষ। মানে আমি হুইচ ইজ কারেক্টলি স্পেলড, তাই না? মানে কোন কোন বানানটা আমার কারেক্টলি হয়েছে। আমাদের কি কাউন্সেলিং, কাউন্সেলিং বানানটি কি হয়েছে? তোমরা কি উত্তর দিয়েছিলা? কাউন্সেলিং বানানটা হবে এরকম, কাউন্সেলিং, দুইটাই হবে, তাই না? এরকমই তো। মরবিডিটি, মরবিডিটি, আচ্ছা মরবিডিটি গেল। আবার দেখো ট্রেজারাসলি, টি আর ই এ, তাই না? টি আর ই এ সি এইচ ই আর ও ইউ এস এল, ট্রেজারাসলি। সঠিক উত্তরটা হচ্ছে হেমোরিজ। এবং এই যে স্পেলিং এর ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা, স্পেলিং এর ক্ষেত্রে আর আরেকটা বিষয়, স্পেলিং আর আমাদের হচ্ছে ধরো যে বললাম ভোক্যাবস, স্পেলিং আর হচ্ছে ভোক্যাবস, এই দুইটা বিষয়ের জন্য তোমরা জাস্ট দুইটা জিনিস ফলো করবা। এই দুইটা বিষয়ের জন্য তোমরা দুইটা জিনিস ফলো করবা, এক টেক্সট বুক, এক হচ্ছে টেক্সট বুক, আর দুই নাম্বারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, ঠিক আছে? ভোক্যাবস এবং স্পেলিং এর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখবা আর টেক্সট বুকটা দেখবা, এর বাইরে কখনোই প্রশ্ন আসে না। তোমরা এখানে যতগুলো স্পেলিং দেখছো প্রত্যেকটা স্পেলিং আমাদের টেক্সট বইয়ের স্পেলিং, এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো টেক্সট বই। তো বাজারের এত আসলে বড় বড় বই কেনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই। আচ্ছা 14 মারিয়া কুরি ডি, কাসপিয়া জামান ডি বলেছো, গুড গুড। যারা ডি বলেছো তাদেরটা সঠিক হয়েছে। আচ্ছা আমাদের লাস্ট যে প্রশ্নটা ছিল আমাদের ক্লজ এন্ড ফ্রেজ থেকে, এটাও ম্যাক্সিমাম স্টুডেন্ট আশা করি ভুল করেছো, সফলতার সাথে তারা ভুল করেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট। 15 নম্বরটা দেখো, দ্য
the thought that I had once again failed my country friends and fans was disturbing me. The mark clause আমাদের এইখান থেকে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ হবে, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্বিয়াল, নাকি আবার দেখো নাউন ফ্রেজ বলছে। আচ্ছা আমরা আগে দেখি ফ্রেজ হবে না ক্লজ হবে। দ্যাট আই হ্যাড ওয়ান্স, এখানে একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে, তাই না? তো ফাইনাইট ভার্ব যখন থাকবে তখন সেটা কি হবে? ফাইনাইট ভার্ব থাকলে অবশ্যই সেটা একটা কি হবে? ক্লজ হবে। তাহলে আমার কিন্তু ডি নাম্বারটা আমি আগেই বাদ দিতে পারতেছি। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? আচ্ছা 15 এ বলছো, একজন বলছো এ, আবার একজন বলছো বি। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই এ আর বি এর ভিতরেই থাকবা এবং উত্তরে দুটার ভিতরেই আছে, ঠিক আছে? অ্যাডভার্বিয়ালটা হবে না। দেখো এই যে থট শব্দটা, মানে এই যে থট, আমার চিন্তা, আমার চিন্তাটা কি? The thought that I had once again failed my country, friends and fans was disturbing me. আমার চিন্তা যেটা, মানে আমার থট যেটা, সেটাই কি এইটা না? খুব স্বাভাবিকভাবে বোঝো, যেটা আমার চিন্তা, মানে আমার চিন্তা কোনটা, আমার চিন্তা সেটাই কি এখানে লেখা আছে না? মানে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিশনের মতো কাজ করছে। অ্যাপোজিশন, অ্যাপোজিশনটা জিনিসটা কি, যে সাবজেক্ট সম্পর্কে তাকে বর্ণনা করার জন্য অতিরিক্ত একটা তথ্য দেওয়া, ঠিক আছে? এখানে দ্য থটও যে জিনিস, এই ক্লজটাও সেম জিনিস। তো যখন দেখবা সাবজেক্টের পরে সাবজেক্টের মতো একটা সেম জিনিস উল্লেখ করা হয়েছে, তখন সেটাকে দিবা হচ্ছে নাউন ক্লজ। সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে যদি থাকতো যে দা থটের পরে, যদি সেন্টেন্সটা এমন থাকতো, ধরো বললাম দা থটের পরে, ঠিক আছে, দা থটের পরে দা থট আর উইথ, উইথ থাকতে পারে বা দ্যাট থাকতে পারে। ধরো দা থট দ্যাট কাম টু মাই মাইন্ড, কাম টু মাই মাইন্ড। ধরো সেন্টেন্স বাক্যটা যদি এমন থাকতো, পার্থক্যটা খুব খেয়াল করো, দ্য থট দ্যাট কাম টু মাই মাইন্ড, তাহলে দেখো তো এখানে যেটা চিন্তা সেটাই কি এই বাক্য? মানে যেটা আমার চিন্তা সেটা কি এইটা, যে দ্যাট কাম টু মাই মাইন্ড? না, এইটা এই যে থটটাই, থটটাকে এখানে একটু মডিফাই করছে, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট যেটাই আমার সাবজেক্ট সেটাই যদি আবার ক্লজ আকারে বসে, তাহলে সেটাকে বলবো আমরা নাউন ক্লজ, ঠিক আছে? আচ্ছা হাসনাত স্যার একটা ক্লাস আছে ইট দিয়ে নাউন ক্লজ চেনার উপায়। দেখো ইট দিয়ে নাউন ক্লজ চেনার যে উপায় হাসনাত স্যার কিন্তু ক্লাসে বলেছে, এটা হচ্ছে ইন জেনারেল যারা স্টুডেন্ট তাদের জন্য, যারা একদমই পারো না। সবসময় ইট দিয়ে রিপ্রেজেন্ট করলে নাউন ক্লজ পাওয়া যায় না বাবা। মানে সবসময় তুমি ইট দ্বারা রিপ্লেস করলে কখনোই নাউন ক্লজ, মানে ম্যাক্সিমাম টাইমে পাবা, বাট আবার ম্যাক্সিমাম টাইমে পাবা না। তো এইসব শর্টকাট নিয়ম ভুলে গিয়ে, মানে একদম পার্টস অফ স্পিচটা যদি তোমার ভালোভাবে জানা থাকে, এগুলো খুব ইজিলি পারবা, ঠিক আছে? সবসময় ইট দিয়ে তুমি রিপ্লেস করে পারবা না। আচ্ছা এটা উত্তরটা হবে নাউন ক্লজ। তো এই ছিল আমাদের মোট 15টি প্রশ্ন। তো থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আশা করি কে কত পেয়েছে একটু বলবা। আচ্ছা কে কত পেয়েছো 15তে? আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, রাত বাজে 12টা। তোমরা সকলেই ঘুমিয়ে পড়ো, তোমাদের সাথে আগামী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আচ্ছা একজন লিখছো 3টা ভুল গেছে, কত মার্ক পাবো? 0.25 করে কাটা দাও যত হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। স্কুল অফ এক্সেলেন্স তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পটেনশিয়াল ড্রাভিয়ান নামে একটি পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে তোমরা অনেকে অংশগ্রহণ করেছো। তোমরা আশা করি সবাই ফুল মার্ক পেয়েছো এবং অনেকে হয়তো অনেক জায়গায় ভুল করেছো। ঠিক কোন জায়গাটায় তোমাদের ভুল হয়েছিল, কোথায় তোমাদের কনফিউশন রয়েছে, সেই বিষয়গুলো আমরা সমাধান করব। অর্থাৎ যে প্রশ্নটির উপর তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই প্রশ্নটির সমাধান অংশ নিয়ে আমি তোমাদের সাথে আছি, আব্দুল্লাহ মাহফুজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আমরা যদি দেখি যে সর্বপ্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট কথা বলার একটা অভিনয় ড্যাশ থাকে। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? আমরা সবাই জানি আমার পথ যে প্রবন্ধ আমাদের পাঠ্য বইয়ে আছে, আমার পথ প্রবন্ধটি, যেটি নজরুল রচিত একটি প্রবন্ধ, নজরুল রচিত রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেয়া, তাই না?
রুদ্র মঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে আমার পথ এই প্রবন্ধাংশটি নেওয়া হয়েছে। সে আমার পথ প্রবন্ধে নজরুল বলেছে, যখন আমরা স্পষ্ট কথা বলি, যখন আমাদের সামনে কি স্পষ্টভাবে আমাদের ভুল ধরিয়ে দেয় তখন আমরা সেখানে একটা কি থেকে কষ্ট পাই বা একটা একটা দুঃখ হয়, কিন্তু সেইখানে কষ্ট পাওয়াটা দুর্বলতা, কষ্ট পাওয়া যাবে না, সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে অপশনে একদম সরাসরি আমরা পাঠ্যবে দেখতে পাই ছিল কি নিশ্চয়, নিশ্চিত না নিশ্চয়। এই জন্য বারবার তোমাদেরকে বলি যে আমার পথ প্রবন্ধটা একদম টু দা লাইন পড়ার চেষ্টা করা, সেখানে কোথায় কি আছে শব্দগুলো একটু ভালো করে খেয়াল করা, নোট করে রাখা, কারণ আমার পথে একই ধরনের শব্দগুলো প্রায় থাকে। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা চলে যাই, কারচুপি কোন ভাষার শব্দ? শব্দের উৎস থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন তোমরা পাবা শব্দের উৎস থেকে, সেজন্য শব্দের উৎসটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো সবগুলো সলভ করে ফেলতে হবে। কারচুপি একটি ফার্সি শব্দ। কারচুপি একটি ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে। আমরা আরো কিছু ফার্সি শব্দ যদি শিখে নিই, আর যেমন আমরা পাবো নামাজ, আমরা পাবো রোজা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা কিছু, এখানে আছে যে তুর্কি, কিছু তুর্কি শব্দ যদি শিখে নিই, যেমন আছে দারোগা, দারোগা। আমরা যদি কিছু পর্তুগিজ শব্দ শিখে নিই যেগুলো পরীক্ষা আসতে পারে, যদি কিছু পর্তুগিজ শব্দ শিখে নিই, যেমন আছে পেয়ারা। তোমরা অনেকে পেয়ারা খেতে পছন্দ করো, এখন পেয়ারা সিজনও যাচ্ছে, পেয়ারা আছে, তারপরে চাবি আছে, এগুলো কিন্তু পর্তুগিজ শব্দ এবং এগুলো পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, আমরা যদি একটা হিন্দি শব্দ শিখে নিই, যেটা আমার পথ প্রবন্ধেই আমরা এই হিন্দি শব্দটা দেখতে পাই, যেমন আছে ঠান্ডা, ঠান্ডা, তারপর আছে ঝান্ডা, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা তাহলে যদি এর পরের প্রশ্নে চলে যাই, নেড়ার গ্রাম থেকে কতটা দূরে মালোপাড়া অবস্থিত? আচ্ছা, মালোপাড়া, এই যে মালোপাড়া কেন্দ্র করেই কিন্তু আহ বিলাসী গল্পে যে মূল চরিত্রদ্বয় অর্থাৎ বিলাসী এবং তার বাবা, তারা কিন্তু এই মালোপাড়ার বাসিন্দা ছিলেন এবং এই মালোপাড়ায় আহ, তার মৃত্যুঞ্জয় যে গ্রামে বসবাস করতো, মৃত্যুঞ্জয়ের গ্রাম থেকে অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং বিলাসী যে জঙ্গলের ভিতরে যে পোড়ো বাড়িতে তারা ছিল, সেইখান থেকে মালোপাড়ার দূরত্ব ছিল প্রায় দুই ক্রোশ, অর্থাৎ তারা যেখানে ছিল নেড়ার গ্রাম থেকে, সেখান থেকে মালোপাড়ার দূরত্ব প্রায় 2 ক্রোশ। বিলাসী গল্পটি শরৎচন্দ্রের লেখা একটা গল্প এবং শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে এখানে, প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, যেখানে ন্যাড়া চরিত্রটা সে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিল কিন্তু মশার কামড় খেয়ে সে সেখান থেকে ফেরত এসেছিল, তাই না? এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ন্যাড়া চরিত্রটা কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয়ের যে বন্ধু ন্যাড়া, তা এবং ন্যাড়ার বন্ধু যে মৃত্যুঞ্জয়ের ক্লাস নিয়ে কিন্তু একাধিক তথ্য আমরা সেখানে দেখতে পাই, যে প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আমরা জানি 3rd ক্লাসে পড়তো, তাই না? এবং সে আদৌ আদৌ সে 2nd ক্লাসে উঠতে পারছিল কিনা সেইটা প্রত্নতাত্ত্বিকের বিষয়, এবং কবে যে 3rd ক্লাসে উঠছে সেটাও প্রত্নতাত্ত্বিকের বিষয়। 3rd ক্লাস বলতে 8ম শ্রেণীকে বোঝানো হয়েছে, আমরা সবাই জানি। আচ্ছা, আর 7ম শ্রেণী বলতে বোঝানো হয়েছে 4th ক্লাসকে। আচ্ছা, তারপর আমরা জানি যে 9ম শ্রেণী, যেটা 9ম শ্রেণী বোঝানো হয়েছে 2nd ক্লাসকে। এগুলো একটু পরীক্ষা আসার মতো এবং এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। চতুর্থ প্রশ্ন আমরা দেখি, ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হবে, উক্তিটি কার? উক্তি ছিল সিরাজের নিজের। এবং সিরাজ চরিত্রটাকে এই তারা যখন ক্ষমতাচ্যুত করে তাকে কিন্তু হত্যা করা হয় নাটকের 12তম দৃশ্যে। কততম দৃশ্যে? 12তম দৃশ্য। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে যে নাটকের কততম দৃশ্যে সিরাজকে হত্যা করা হয়? 12তম দৃশ্য। এবং কে হত্যা করেছিল? মোহাম্মদী বেগ, কৃতঘ্ন চরিত্র, তাই না? মোহাম্মদী বেগ তাকে হত্যা করেছিল। এই মোহনলাল ছিল সিরাজের প্রধান গুপ্তচর, এবং মোহনলাল নিয়ে একটা দারুণ উক্তি আছে, মোহনলালের বিখ্যাত উক্তি, যে আমার শেষ যুদ্ধ পলাশিতে, আমার শেষ যুদ্ধ পলাশিতে। মোহনলাল ছিল সিরাজের বিখ্যাত গুপ্তচর, সাফরে ছিল ফরাসি সৈনিক, আর মীর মর্দান তো সিরাজের খুব ভালো একজন পরিচিত যোদ্ধা ছিল, তার বিশ্বস্ত যোদ্ধা ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, প্রমিত বাংলায় তারণজাত ধ্বনি কয়টি? প্রমিত বাংলায় জানি আমরা তারণজাত ধ্বনি দুইটা। দুইটা কি কি যদি আমরা একটু দেখে নেই, দুইটা হইলো, একটা হলো ড বিন্দু র আর একটা হলো ঢ বিন্দু র। এর ভিতর আরো কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে কম্পনজাত ধ্বনি কোনটি? কম্পনজাত ধ্বনি কোনটি? কম্পনজাত ধ্বনি হলো ব বিন্দু র। প্রশ্ন আসতে পারে পার্শ্বিক বর্ণ কোনটা? পার্শ্বিক বর্ণ হলো ল। প্রশ্ন এগুলো আসতে পারে, এগুলো একটু জানতে হবে এবং পরীক্ষার জন্য কমন বা গুরুত্বপূর্ণ।
ষষ্ঠ প্রশ্ন আমরা দেখি, কোন ধরনের মানুষের পক্ষে সুন্দর নিরাপদ পৃথিবী নির্মাণ করা সম্ভব? আমরা জানি ভালোবাসাপূর্ণ মানুষের জন্য নিরাপদ পৃথিবী, ভালোবাসা মানুষের দ্বারা নিরাপদ সুন্দর পৃথিবী তৈরি করা সম্ভব, যেটা আমরা প্রতিদান কবিতায় দেখতে পাই, তাই না? প্রতিদান কবিতায়, এই প্রতিদান কবিতায় জসিমউদ্দিন মানুষকে পরার্থপরতার দিকে আহ্বান করেছে। কিসের দিকে? পরার্থপরতার দিকে। আচ্ছা, আমরা সপ্তম প্রশ্ন যদি দেখি, দুর্বিনীত শব্দের অর্থ কি? বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে, নজরুলের বিদ্রোহী কবিতা, যেটি সাপ্তাহিক বিজলি পত্রিকায়, কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। সেখানে দুর্বিনীত শব্দের অর্থ যদি আমরা প্রথমে দেখি, অর্থাৎ যার শিষ্টাচার নেই। কি নেই? যার ভিতর শিষ্টাচার নেই, শিষ্টাচার যার ভিতর নেই, তাহলে কি আসে? অশিষ্ট, অর্থাৎ যার ভিতর বিনয় নেই, যার ভিতর শিষ্টাচার নেই। ঠিক আছে, এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, সোনার তরী কবিতায় চিরায়ত শিল্পলোকের প্রতি কোনটি? সোনার তরী কবিতা বলা হয়েছিল না যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ তুমি কোন বিদেশে চলে যাচ্ছ। এই বিদেশটাই কিন্তু চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে সোনার তরী কবিতায় ব্যবহৃত হয়েছে। সোনার তরী কবিতায় সোনার তরী বলতে বলা হয়েছে মহাকালকে। আর আমরা যদি মাঝিকে জানি, মাঝিকে তুলনা করা হয়েছে কালের মহাজনের সাথে। কি? কালের মহাজনের সাথে। আর আর যদি আরেকটা তথ্য এখান থেকে জেনে নেই, সোনার তরী কবিতায় ধান ফসল অর্থে, শাব্দিক অর্থে, কিন্তু রূপক অর্থে আমরা জানি এটাকে বোঝানো হয়েছে সৃষ্টিকর্ম, সৃষ্টিকর্ম। আর সোনার ধান মানে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। আমরা যদি নবম প্রশ্ন দেখি, যে আগুন জ্বলে উঠেছিল অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয়, এখানে কিসের আগুনের কথা বলা হয়েছে? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লালসালু উপন্যাসে মজিদ চরিত্রটা যখন ধান কাটে, ধান কাটার পরে সে প্রচন্ড খুশি হয়, তার দাড়িতে সে এরকম হাত বুলাতে থাকে এবং সে খুব গর্বিত বোধ করছিল, তখন একজন লোক তাকে বলে অনেক বেশি ফসল হলে একটা বিপদ আছে, তখন ঘরে ঘরে পীরের অভাব হয় না। আবার যখন ধান বা ফসলের অভাব হয়, তখন আবার পীরদের কাছে কখনোই তাদের কাছে যাওয়া যায় না, তাদের সংস্পর্শ আর পাওয়া যায় না। এটা শুনে মজিদের একটু নিজের ভিতর কষ্ট তো হয়, আয় হ্যাঁ, এরা দেখি অনেক বুঝে যে আসলে পীরেরা যে ভণ্ডামি করে, তারা যে লোভে মানুষের দ্বারে দ্বারে যায়, এটা তখন বুঝতে পারে। অর্থাৎ তার ভিতরে যে আগুন জ্বলে উঠেছিল, তাদের যে অহংকার, তাদের যে দম্ভের আগুন জ্বলে, সেটা তখন নির্বাপিত হয়। তাহলে কি হবে? আত্মিক প্রশান্তি। এগুলো একটু খেয়াল করতে হবে। তারপর সাপের কথা প্রায়ই বলা হয়েছে, যে সাপ এবার তার সাপ চকচক করে ওঠে, যেটা ক্রোধ বা প্রতিশোধ পরায়ণ, এই অর্থ ব্যবহৃত হয়েছে। আবার কিছু জায়গায় লালসা অর্থ ব্যবহৃত হয়েছে। আমরা যদি দশম প্রশ্ন দেখি, এর ঔজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে, এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে রাখে। বাক্যে কিসের ঔজ্জ্বল্য ও বিবর্ণতার কথা বলা হয়েছে? বলা হয়েছে মাজারের কথা নাকি ঝালরের কথা? ঝালরের কথা। এবং এই ঝালর পরিবর্তনের 16 আনা খালেক ব্যাপারী কিন্তু বহন করত। খালেক ব্যাপারী নিজে কিন্তু ঝালর পরিবর্তনের 16 আনা বহন করত। এই তথ্যগুলোও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং খালক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী নাম কি ছিল? আমেনা বিবি। এই আমেনা বিবিকে তিনি তালাক দেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি? তানু বিবি। এগুলো একটু পরীক্ষার জন্য খেয়াল রাখতে হবে। আর রহিমা যে চরিত্রটা, রহিমা ছিল গ্রামের সকল নারীর অন্য সংস্করণ, যার মাধ্যমে কি করত? গ্রামের নারীরা মজিদের কাছে যোগ সাজস তৈরি করতে পারত। আচ্ছা, সত্যাসত্য সন্ধি বিচ্ছেদ করা, 11 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, আমরা জানি, এর আগে আমরা একটু বলে নিই, সত্যাসত্য একটি স্বরসন্ধি। স্বরসন্ধি কি? আমরা জানি স্বরধ্বনির সাথে যখন স্বরধ্বনির সন্ধি হয়, সেটা স্বরসন্ধি বলে। সত্যাসত্য শব্দটা যদি আমরা ভাঙি, সত্য যুক্ত অসত্য, এই শব্দটারই সন্ধি নিষ্পন্ন হয়ে সত্য, এইখানের যে অধ্বনি, অসত্যের যে অধ্বনি, দুইটা ধ্বনি একসাথে মিল হয়ে সৃষ্টি হয়েছে স্বর আধ্বনি। এই আধ্বনিটাই পরবর্তীতে সত্যাসত্যের মাঝে বসেছে, একটি স্বরসন্ধি। তাহলে সঠিক উত্তর সত্যযুক্ত অসত্য। 12 নম্বর প্রশ্ন আমরা দেখি, নিচের কোন বানানটি শুদ্ধ? কি কি আছে? প্রার্থনা। আমরা জানি রেফের পরে পরবর্তী নটা মূর্ধন্য ন হয়, কিন্তু মাঝে যদি একটা ত বর্গের বর্ণ আসে, কোন বর্গের? ত বর্গের বর্ণ আসে, তখন সেই নটা হবে দন্ত ন। এখন এইখানে প্রার্থনা, এই যে থটা রেফের পরে আসছে,
থটা কোন বর্গের? ত থ, ত বর্গের। তাহলে বানানটা ভুল, এখানে দন্ত ন হওয়ার কথা ছিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই শিকড় বানানটা অর্থ ঠিক আছে, এই শিকড় বানানটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো কিন্তু ভুল। এই শিকড়ে ড বিন্দু র হওয়ার কথা ছিল, তদপন্না তৎপর। আচ্ছা, এরপরে আমরা যাই 13 নম্বর প্রশ্ন। অনেকের সমবেত চেষ্টায় যা করা হয় এক কথায় প্রকাশ, এটা হলো সর্বজনীন। কি হবে? সর্বজনীন। আর সমাবিষ্ট মানে কি? সকলে একসাথে হওয়া, সমাবিষ্ট হওয়া। আচ্ছা, আদ্য প্রত্যয় কোনটি? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন। উপসর্গ আমরা সবাই চিনি, যেটা শব্দের শুরুতে ব্যবহৃত হয়। এই উপসর্গের একটা প্রতিশব্দ হইল যেটাকে আদ্য প্রত্যয় নামে বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? আদ্য প্রত্যয়। আদ্য মানে কি? আদ্য মানে হইল শুরুতে। আদ্য মানে কি? শুরুতে। আর প্রত্যয় তো আমরা জানি শব্দের একটা খণ্ডাংশ, যেটা শব্দের সাথে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আদ্য প্রত্যয় হইল উপসর্গের একটা কি? পারিভাষিক শব্দ। তাহলে সঠিক উত্তর উপসর্গ। এখানে আমরা যদি অপশনগুলো থেকে বিশ্লেষণ করে বাকিগুলো একটু জানার চেষ্টা করি। বিভক্তি হলো 7 প্রকার, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, শুদ্ধ উচ্চারণ নয় কোনটি? 15 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। শুদ্ধ উচ্চারণ নয় কোনটি? আমরা যদি দেখি প্রশ্রয়, ঠিক আছে, প্রশ্রয় উচ্চারণ আমরা স উচ্চারণ করি, সেজন্য এখানে দন্ত স ব্যবহৃত হয়েছে। অস্বীকার আমরা তালব্যস্য উচ্চারণ করছি, সেজন্য এখানে তালব্যস্য ব্যবহৃত হয়েছে। লক্ষ্য, ঠিক আছে, আমরা জানি ক্ষীয় ব্যবহৃত হলে পূর্ববর্তী বর্ণের সাথে সেটা সংবৃত উচ্চারণ হয়ে যায়, সেজন্য লক্ষ্য হয়েছে। এবং এই নিষ্ক্রিয় বানানটা আমরা ভুল দেখতে পাচ্ছি। কেন নিষ্ক্রিয় বানানটা ভুল দেখতে পাচ্ছি? সর্বশেষে আমরা অন্তস্তয়টা আমরা সংবৃত উচ্চারণ করছি, কিন্তু আমরা লিখেছি এটা বিবৃততে। তাহলে এটা হওয়ার কথা ছিল কিরকম? হওয়ার কথা ছিল এরকম, নিষ্ক্রিয়। এইটা হলো নিষ্ক্রিয়র সঠিক রূপ। তাহলে সঠিক উত্তর উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ নয় হলো সবার শেষেরটা। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং এই যে পটেনশিয়াল ডিউ1 এক্সাম তোমরা আজকে দিয়ে দিলে, এটার মানে হচ্ছে মানে তোমাদের কাদের কাদের ডিউ1 হওয়ার সম্ভাবনা আছে আর কি। তা আমরা সেই সম্ভাবনাটা মোটামুটি কিন্তু আজকের পরীক্ষার মাধ্যমে যাচাই করে ফেলছি, তাই না? তোমরা কারা পরীক্ষা দিয়েছো, কেমন পরীক্ষা দিয়েছো, কি বিষয় জানি না, তবে তোমরা এই মুহূর্তে উত্তর মিলিয়ে নিতে পারো এবং তোমরা নিশ্চিত হয়ে নিতে পারো যে আসলে তোমাদের কি অবস্থা, বা আসলে পড়াশোনা করলে তোমরা কতটুকু ভালো করতে পারবে, কতটুকু ভালো করা যাবে। কারণ দেখো, আমরা যে অবস্থায় আছি, মানে এই যে সময়টা আমরা পার করছি, এই সময়টা কিন্তু আর কখনো মানে এত ইন্টেন্স সময় তোমাদের কাছে আর কখনো আসবে না। এই সময়টা এত দ্রুত চলে যাবে, একদম মনে হবে তোমাদের চোখ বুঝলে আর সময় চলে গেল এভাবে। হ্যাঁ, তখন আমাদেরকে বলতে হবে হাউ টাইম ডাজ ফ্লাই, বুঝছো? এবং এই সময়টাকে যারা কাজে লাগাতে পারবে তারা বিশ্ববিদ্যালয়, আমি বলছি না যে বিশ্ববিদ্যালয় জীবনে সবকিছু, বাট আসলে এই সময়টাকে যারা সর্বোচ্চ কাজে লাগাতে পারবে এবং নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারবে, আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় দেবেন, এটা হচ্ছে সত্যি কথা। সুতরাং এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাও, এই সময়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, পড়াশোনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে অন্যগুলাকে সুযোগ ব্যয়ের লিস্টে ফেলে দাও। আশা করি ভালো করবে। আমরা শুরু করছি আমাদের পটেনশিয়াল ঢাবিয়ান এক্সামের সাধারণ জ্ঞানের সলভ ক্লাস। আমরা প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা জানি 1947 সালে একটা রাজকীয় বিভাজন হয়। 1947-এ একটা কি হয়, মানে রাজকীয় সম্মতির ভিত্তিতে একটা বিভাজন হয় এবং সেখানে ভারতীয় উপমহাদেশ, তার মানে ব্রিটিশ ভারত যেটা, হ্যাঁ আমাদের ভারতীয় উপমহাদেশ, তার মানে ব্রিটিশ ভারত যেটা, আমরা যদি একটু উপমহাদেশ লিখি তার মানে হচ্ছে ব্রিটিশ ভারত, আমরা লিখি ব্রিটিশ ভারত। এই ব্রিটিশ ভারত এটা কি হয়, এটা ভেঙে যায় এবং ব্রিটিশ ভারত ভেঙে দুটো ভাগে বিভক্ত হয়। হ্যাঁ, প্রমথনাথ বিশি সম্ভবত এটা নিয়ে লিখলেন, আমি জানি না প্রমথনাথ বিশি বলেছিলেন কিনা, এক্সাক্ট মনে পড়ছে না, বাট একজন মানে ছড়াকার লিখলেন যে তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। এইটাই হচ্ছে সেই ভারত বিভাগের সেই বিষয়টা আর কি। মানে বলছেন যে তেলের শিশি ভেঙে গেলে আমরা যেমন খুকু বাচ্চাদের উপরে রাগ করি যে কেন তেলের শিশি ভেঙে ফেললে, হ্যাঁ তেমনি ভাবে বুড়ো খোকারা যারা ওই সময়কার রাজনীতিবিদ ছিল তারা কি করলো, ভারত ভেঙে ভারত আর পাকিস্তান দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত করে ফেললো এবং ব্রিটিশ ভারত থেকে আমরা স্বাধীন ভারত পেলাম, স্বাধীন পাকিস্তান পেলাম। তাহলে এই যে একটা সময়ের কথা আমরা বলছি, এই ব্রিটিশ ভারত ভেঙে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হলো ভারত আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পাকিস্তান। তাহলে পাকিস্তানের গভর্নর জেনারেল ওই সময় হইলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ওই সময় কে হয়েছিলেন? মোহাম্মদ
আলী আলী জিন্না ওই সময় পাকিস্তানের গভর্নর জেনারেল হইলেন। মোহাম্মদ আলী জিন্না কায়েদে আজম বলা হয়, পাকিস্তানের জাতির পিতা, তাই না? কায়েদে আজম বলা হয় তাকে, মোহাম্মদ আলী জিন্নাকে। এবং তাহলে ভারতের ওই সময়কার গভর্নর জেনারেল কে হইলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু? না ভাই, কেউই না। ওই সময় ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন কে? হয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন, যিনি একেবারে ব্রিটিশ ভারতের লাস্ট গভর্নর জেনারেল, এবং তিনি কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হইলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু না, এম কে গান্ধীও না, মানে মোহনদাস করমচাঁদ গান্ধীও না, জওহরলাল নেহেরু না, আর লর্ড ওয়াভেল তো বহুত আগের কথা। তাহলে আমরা বুঝতে পারলাম ঘটনাটা কি ঘটলো। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হইলেন? লর্ড মাউন্ট ব্যাটেন হইলেন। ওকে, এইবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। জিব্রাল্টার প্রণালী কোন দুটি স্থলভাগকে পৃথক করেছে? আমরা জানি যে প্রণালী জিনিসটাই কি। আমরা ট্রায়াডমিশন একটা তোমাদেরকে একটা একটা ফ্রি কোর্সের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম ট্রায়াডমিশন নামে। তার মানে তোমরা এই ট্রায়াডমিশনে তোমরা কি করবে? তোমরা ট্রাই করবে, হ্যাঁ, যে তোমাদের মানে আসলে পড়াশোনা কিভাবে করতে হবে, কি বিষয়াদি, আমরা একেবারে টপিক ভিত্তিক ক্লাস ধরে ধরে তোমাদেরকে এই ট্রায়াডমিশন ক্লাসগুলো করাচ্ছিলাম। সেইখানে তোমরা প্রণালীর ক্লাস করেছিলে, তাই না ভাইয়ারা? প্রণালীর ক্লাস করেছিলে না? তো প্রণালীর ক্লাসে ভাইয়া কি বলেছিল তোমাদেরকে? বলেছিল যে প্রণালী কি? প্রণালী হচ্ছে একটা সরু জলরাশি। প্রণালী হচ্ছে একটা সরু জলরাশি। এই যে এটা একটা প্রণালী, ঠিক আছে? একটা সরু জলরাশি, একটা সরু জলভাগ, যেটা কি করছে? উপরে উপরে মানে এইখানে একটা স্থলভাগ, তাহলে যেটা উপরে একটা স্থল আর নিচে একটা স্থল, এগুলো হচ্ছে কি স্থল। তাহলে দুটো স্থলভাগকে পৃথক করে, এবং এই পাশে একটা জলরাশি আছে বিশাল বড়, এই পাশে একটা জলরাশি আছে বিশাল বড়। এটাও একটা জলরাশি বা জল, এটাও একটা জল। তাহলে হতে পারে এটা সাগর, উপসাগর, মহাসাগর, যেহেতু আমরা জল বলছি। হতে পারে যে এটা সাগর, উপসাগর, মহাসাগর, আরো যত রকম সাগর আছে, নদী, নালা, খাল, বিল। ওকে, তাহলে এই যে প্রণালীটা কি করছে? দুটো স্থলভাগকে পৃথক করছে আর দুটো জলভাগকে যুক্ত করছে। আমরা এটা পড়েছিলাম না ভাইরা? মনে আছে তোমাদের? একটু যদি আমরা ব্রেনটা খুলে একটু মনে করার, মানে ব্রেন খুললে তো মনে করতে পারবা না, মানে একটু চিন্তা করে যদি আমরা ভাবি যে আসলে ভাইয়া কি পড়িয়েছিল ওই সময়, হ্যাঁ, এটা যদি একটু ফ্ল্যাশব্যাক তোমরা করতে পারো, তাহলে তোমাদের মনে পড়বে যে আমরা বলেছিলাম যে দুটো জলভাগকে পৃথক করছে, দুটো মানে দুটো স্থলভাগকে পৃথক করছে, দুটো জলভাগকে যুক্ত করছে একটা সংকীর্ণ জলরাশি, সেটা হচ্ছে প্রণালী। তাহলে এখানে বলেছে কোন প্রণালীর কথা? এখানে বলেছে কিন্তু কোন প্রণালীর কথা? এখানে বলেছে জিব্রাল্টার প্রণালীর কথা। দেখো এই যে এখানে বলেছে যে জিব্রাল্টার প্রণালী কোন দুটি স্থলভাগকে, হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী কোন দুটি স্থলভাগকে কি করেছে? পৃথক করেছে। এইখানে এই জিব্রাল্টার প্রণালীর কথা এখানে বলেছে যে কোন দুটি স্থলভাগকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। তাহলে কোন দুটি স্থলভাগকে পৃথক করেছে আমরা এখানে অপশনে দেখি। অপশনে আছে মরক্কো, স্পেন। অপশনে কি আছে? অপশনে আছে মরক্কো, স্পেন। অপশনে আছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর। অপশনে আছে মরক্কো, জিব্রাল্টার মানে স্থলভাগ এবং আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর। অপশনে আছে মরক্কো, স্পেন এবং আছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক সাগর, ভূমধ্যসাগর। তারপরে আমরা দেখছি আলজেরিয়া, স্পেন এবং আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর। তাহলে আমরা বুঝতে পারি যে জিব্রাল্টার প্রণালী কিন্তু একটা মহাদেশীয় প্রণালী। এটা এশিয়া থেকে, সরি, আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছিল, তাই না? তাহলে আফ্রিকার কোন দেশ আর ইউরোপের কোন দেশ, পৃথকটা আসলে কিভাবে হলো? আফ্রিকার কোন দেশ ছিল আর ইউরোপের কোন দেশ ছিল? আফ্রিকা মাইনাস ইউরোপ। একটু যদি মনে করো ভাইয়া, আমি কিন্তু বারবার ওই সময় বলেছিলাম যে ভাইয়া একটা দেশ ছিল মরক্কো, যাকে অ্যাটলাসের সিংহ বলা হয়। একটা দেশ কি ছিল? মরক্কো, যাকে মানে অ্যাটলাসের সিংহ বলা হয়। আরেকটা ছিল স্পেন, ওই যে রড্রিক আর ইসাবেলা, ঠিক আছে, যাদেরকে মানে যারা এই স্পেন আবার পুনর্দখল করেছিল মুসলমানদের কাছ থেকে। তাহলে এই মরক্কো, স্পেন এবং পৃথক করেছে আমরা জানি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে। তাহলে মরক্কো, স্পেনকে পৃথক করেছে, আর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর এই দুটোকে এরা কি করেছে? এই দুটোকে এরা পৃথক করেছে, মানে যুক্ত করেছে। তাহলে দুটো স্থলভাগকে পৃথক করেছে, দুটো জলভাগকে যুক্ত করেছে। এই হচ্ছে ভাইয়ারা বিষয়। ওকে, 3 নাম্বার প্রশ্ন, কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেছে? তাহলে দেখো আমরা জানি যে
এই যে নিউজিল্যান্ড, নারীরা কিন্তু পাশ্চাত্যে বরাবরই অবহেলার শিকার হয়ে আসছিল। নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেছে। ইভেন এই যে আমরা বলি হ্যাঁ আধুনিক গণতন্ত্রের সূত্রপাত ঘটেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডের নারীরা কিন্তু ভোটাধিকার অর্জন করেনি। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, এগুলাতে দীর্ঘদিন ধরে কি চলেছে, দাস প্রথা চলেছে। আমরা দেখেছি দাস প্রথা চলেছে, বর্ণ প্রথা চলেছে দীর্ঘদিন ধরে। ইভেন ইংল্যান্ডে, হ্যাঁ মানে ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে কোনো মহিলা তাকে, তারপরে যদি মেজাজ টেজাজ খারাপ হইতো তাকে কি করতো, তাকে হচ্ছে তোমার ওই সমাজ উইচ বলে অপবাদ দিত, দিয়ে আগুনে পুড়ায় মেরে ফেলতো। তাহলে এরকম একটা সিচুয়েশনও কিন্তু ওই সময় মহিলাদেরকে ফেস করতে হয়েছে, নারীদেরকে ফেস করতে হয়েছে। কাজেই অবস্থা মোটেও ভালো ছিল না ভাইয়ারা। ওকে, তাহলে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেছে কোথায়, নিউজিল্যান্ডে। দেখো না এই যে এখনো নিউজিল্যান্ডের লোকজন কত ভদ্র। নিউজিল্যান্ডের লোকজনকে কিন্তু কিউই বলা হয়, তোমরা জানো কিউই মূলত একটা পাখি, নিউজিল্যান্ড ক্রিকেট দলকে কিউই বলে। এছাড়া নিউজিল্যান্ডের একটা জনগোষ্ঠী যারা আদিবাসী যারা, তাদেরকে বলা হয় মাউরি। মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদি অধিবাসী বা আদিবাসী। ওকে, এরপর আমরা দেখি কোন তারিখে বাংলাদেশ পতাকা প্রথম উত্তোলন করা হয়। বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কত তারিখে জানতে চেয়েছে। দেখো এখানে আছে 17 এপ্রিল 1971। এটা একটা গুরুত্বপূর্ণ তারিখ। 17 এপ্রিল 1971 কি হয়েছে, 17 এপ্রিল 1971 আমাদের যে একটা সরকার ছিল ভাইয়ারা, এই সরকারের নাম কি, একটা যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের নাম কি, এটা হচ্ছে একটা কি, ওই যে 1971 সালে একটা সরকার গঠিত হয় না, মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার গঠন হওয়ার টাইম ছিল, মুজিবনগর সরকার এটা শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার, হ্যাঁ মুজিবনগর সরকার কি করে, শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। হ্যাঁ, তারপরে 16 ডিসেম্বর 1971 কি হয়, দেশ স্বাধীন হয়। ঠিক আছে, 26 মার্চ 1971 কি হয়, দেশ স্বাধীনতা ঘোষণা করে। দেশ কি করে, স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ। আচ্ছা, 2রা মার্চ 1971 এই যে আমাদের ডাকসুর যে তোমার হচ্ছে এই যে বটতলা, এইখানে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়। তাহলে জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কোথায়, 1971 সালে 2রা মার্চ সর্বপ্রথম কি করা হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনাগুলো তো আমরা সবাই কম বেশি জানি, জানো না তোমরা ভাইয়ারা, জানো কিনা তোমরা? এই কি অবস্থা তোমাদের, রেসপন্স কই দেখি তো, কি তোমরা কি ঘুমায় টুমায় গেছো নাকি জেগে টেগে আসো? হ্যাঁ, কি অবস্থা আসলে, কোথায় আমরা, কি হলো আল্লাহ, টায়ার্ড হয়ে গিয়েছি। হ্যাঁ মানে বুঝলাম না, কে টায়ার্ড হয়ে গিয়েছো ভাইয়ারা? কেন টায়ার্ড হয়ে গিয়েছো, কি সমস্যা তোমাদের? আচ্ছা ওকে, যাও টায়ার্ড হয়ে যাও, 2 দিন পরে না ঠেলাটা বুঝতে পারবা। ঠেলা তো এখন বুঝবা না, ঠিক আছে, আইজ বুঝবা না, বুঝবা কাইল। ঠিক আছে, তারপরের অংশ বলবো না আমরা, ঠিক আছে। ওকে, দেখো চ্যাট জিপিটির মালিক প্রতিষ্ঠান কোনটি? চ্যাট জিপিটি তো সেই জিনিস যেটা এখন তোমরা এই যে মুহূর্তের মধ্যে, হ্যাঁ তোমরা এগুলা সার্চ করে করে সবকিছু মানুষজন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সার্চ ইঞ্জিন হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা চ্যাট জিপিটির মানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্ল্যাটফর্ম, মোট কথা চ্যাট জিপিটি। ঠিক আছে, তো এইটার মালিক প্রতিষ্ঠান কোনটা? দেখো চ্যাট জিপিটির মালিক হচ্ছেন স্যাম অল্টম্যান। নাম কি তার ভদ্রলোকের? স্যাম অল্টম্যান। ঠিক আছে, এই যে স্যাম অল্টম্যান, তিনি হচ্ছেন চ্যাট জিপিটির এই সিইও, চ্যাট জিপিটির উদ্ভাবক। তোমরা একটা মজার জিনিস জানো কিনা, এইটার যে যে মানে মালিক, মানে যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ওপেন এআই। ওপেন এআই এর সিইও হচ্ছে স্যাম অল্টম্যান। এখন এই ওপেন এআই এ কিন্তু ইলন মাস্কের একটা বিশাল শেয়ার ছিল। ইলন মাস্কের কিন্তু একটা বিশাল শেয়ার ছিল ওপেন এআই। ইলন মাস্ক যখন ওই যে তার স্পেস এক্স আর টেসলা এগুলা নিয়ে যখন তিনি একটু ঝামেলায় আছেন, তখন আবার তিনি যে এক্স মানে টুইটার যেটা, সেটা কিনতে গেলেন, তখন ওপেন এআই এর তার সব শেয়ার তিনি বিক্রি করে দিয়েছেন, ছেড়ে দিয়ে তারপরে আইসা তিনি কি করছেন, টুইটার বা এক্স কিনছেন। এখন আমি জানি না মানে এই ভদ্রলোক খুব আফসোস টাফসোস করছিলেন কিনা, বাট করা উচিত। পরের প্রশ্ন দেখি, নাৎসিবাদের জনক কাকে বলা হয়? নাৎসিবাদ বা নাজি, এই যে নাজি পার্টি যেটা, সেটা কিন্তু ছিল জার্মানিতে। নাজিরা কোথায় ছিল ভাইয়া? নাজিরা ছিল জার্মানিতে। এই যে নাজি জার্মানি বা এই যে নাৎসিরা যারা বা এই নাজি জার্মানি, এই নাজি জার্মানির নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলার তিনি কিন্তু জার্মানিতে জন্মগ্রহণ করেন নাই। হিটলার জন্মগ্রহণ করছেন কোথায়? অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করছেন। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছেন কোথায়? অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু একজন অস্ট্রিয়ান বর্ন হয়েও তিনি কি করেছেন, তিনি জার্মানিতে
জার্মানির যে সেনাবাহিনী সেটা সর্বোচ্চ পদে তিনি বসেছেন এবং তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। অ্যাডলফ হিটলারের পদবি কি ছিল? জার্মানির চ্যান্সেলর হয়েছেন তিনি, এবং তাকে সবাই ফুয়েরার বা সর্বময় ক্ষমতার অধিকারী বলে ডাকতো। তাহলে চিন্তা করো যে অ্যাডলফ হিটলার কামডা করছেন কি, ঠিক আছে? জোসেফ স্ট্যালিনকে কি বলা হয়? বলা হয় ইউরোপের লৌহ মানব। কি বলা হয়? ইউরোপের আমরা যদি লিখি লৌহ মানব। কেন ভাই? কারণ তিনি কি ডেলি ডেলি লোহা খাইতেন নাকি লোহার জামা কাপড় পরতেন? না, তার যে দৃঢ়তা, তার যে দৃঢ় শাসন, সেই জন্য তাকে ইউরোপের লৌহ মানব বলা হয়। হ্যাঁ, কাইজার উইলিয়াম, কাইজার কিন্তু জার্মানির শাসকদের, হ্যাঁ কাইজার কিন্তু জার্মানির শাসকদের উপাধি ছিল কাইজার। বেনিতো মুসোলিনি, সিনর বেনিতো মুসোলিনি, তিনি হচ্ছেন ফ্যাসিবাদের জনক। তিনি কিসের জনক? ফ্যাসিবাদের জনক। তাইলে প্রশ্ন যদি আসে, হ্যাঁ প্রশ্ন যদি আসে, নাজিবাদ বা নাৎসিবাদের জনককে? অ্যাডলফ হিটলার। আর ফ্যাসিবাদের জনককে? ফ্যাসিবাদের জনক হচ্ছে সিনর বেনিতো মুসোলিনি। তাইলে কি আমরা ঘটনা বুঝলাম নাকি ঘটনা আমরা কিছুই বুঝলাম না? এই দেখি মেসেজ টেসেজ কই তোমাদের? বলে যে ভাইয়া এটার পিডিএফ দিয়েন। ওরে গাধা, সবকিছুরই তো পিডিএফ আমরা দিয়ে থাকি, তোমাদের জন্যই তো আমরা এসব পিডিএফ টিডিএফ দিই। কি ব্যাপার, আমরা ক্লাস ক্লাস। হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ তাহলে হিটলার মিটলার, আচ্ছা ওকে ঠিক আছে। তোমাদের হিটলার কি তোমাদের পছন্দের ক্যারেক্টার নাকি ভাই? অ্যাডলফ হিটলার বলার সাথে সাথে জেগে উঠছে ছেলে পেলে। হিটলার, তাইলে এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাডলফ হিটলার, ঠিক আছে? ফ্যাসিবাদের জনক, নাৎসিবাদের জনক। ওকে, ন্যাটোর বর্তমান সদস্য দেশ দেখো, একদম ন্যাটো, NATA, নেটো। নেটোর এইটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কি জিনিস? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার মানে উত্তর আটলান্টিকের যে একটা ট্রিটি হয়েছিল, উত্তর আটলান্টিকের যে একটা ট্রিটি হয়েছিল, ওই ট্রিটি অনুযায়ী গঠন হওয়া গঠন হওয়া অর্গানাইজেশন। হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, তাহলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিকের যে ট্রিটি আছে, উত্তর আটলান্টিকের যে দেশগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করছে ভাই। চুক্তিটা কি জিনিস? চুক্তিটা হইতেছে গিয়া যে এরা বলতেছে যে আমরা কি করব, আমরা এই মানে ইউরোপের যে মানে এই যে তোমার যে স্ট্রেংথ, হ্যাঁ এটা আমাদের হাতে, কন্ট্রোল আমাদের হাতে থাকবে। ইউরোপে আমরাই হব সবচেয়ে স্ট্রং শক্তি, কারণ ইউরোপের যে হার্টল্যান্ড বলা হয় ইউরোপকে, ঠিক আছে? ইউরোপ যার দখলে থাকে, পুরো পৃথিবী তার দখলে থাকে। নেটো কি করতে চায়? ইউরোপকে নিজের করায়ত্ত করতে চায়। এবং কার বিরুদ্ধে এটা? রাশিয়ার বিরুদ্ধে। আমরা যদি ওই সময় ফেরত যাই যখন পৃথিবীর ভূ রাজনীতি খুব কঠিন অবস্থায় ছিল, তাই না? যখন কি হচ্ছিল, এক পাশে ছিল সোভিয়েত রাশিয়া, তার মানে এক পাশে ছিল USSR তৎকালীন, হ্যাঁ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এবং আরেক পাশে আমরা যদি ভার্সেস দিয়ে লিখি, আরেক পাশে ছিল কে? আরেক পাশে ছিল USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে? তো USA আর USSR যখন এদের মধ্যে যখন কোল্ড ওয়ার চলতেছিল ভাইয়া, কি চলতেছিল? কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার মানে কি জিনিস ভাই? কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ, যেটাই তোমরা বলো স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ যখন চলছিল, স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে USSR আর USA নিজেরা পাল্টাপাল্টি কিছু প্রতিষ্ঠান, কিছু সংস্থা, কিছু সংগঠন এরা তৈরি করে। এই নেটোর বিপরীতে USSR একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল যেটার নাম হচ্ছে ওয়ারশ প্যাক্ট। আমরা জানি পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ারশ, ঠিক আছে? এই ইউএস মানে নেটোর বিপরীতে ওই পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এরা একটা চুক্তি করে। কি করে ভাই? এরা একটা চুক্তি করে। সেই চুক্তিতে এরা প্রতিষ্ঠানের মানে এরা যে চুক্তি করে ওয়ারশতে, সেই চুক্তির নাম হয় ওয়ারশ প্যাক্ট। এবং এই ওয়ারশ প্যাক্টের মাধ্যমে গঠিত যে সংস্থা, সেটাও এই ওয়ারশ প্যাক্টের উপরে দাঁড়ায় ছিল। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন এই ওয়ারশ প্যাক্টেরও কি হয়? পতন হয়। টিকে থাকে খালি নেটো। কে টিকে থাকে? শুধু নেটো টিকে থাকে। এবং নেটো টিকে থেকে আস্তে 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 এমন একটা অবস্থা হয়ে যায় যে এখন যদি পুতিন কি করে? ক্রেমলিনের দরজা খুলে বা বারান্দার দরজা খুলে বারান্দায় দাঁড়ায় দূরবীন দিয়া দেখে, তাইলে সে দেখতে পাবে যে নেটো কি করছে? একদম রাশিয়ার মানে কাছে চলে আসছে, ঠিক আছে? রাশিয়ার সীমান্তে নেটো পৌঁছে গেছে, যেটা হচ্ছে একদমই রাশিয়া বিরোধী একটা সংগঠন বা রাশিয়া বিরোধী একটা সংস্থা। তাহলে আমরা বুঝতে পারছি যে নেটো কি করছে? বর্তমানে একদম 32টা সদস্য দেশ সে বানাই ফেলছে। হ্যাঁ, যাদের মানে 30টাই হচ্ছে ইউরোপের দেশ এবং মাত্র 2টা হচ্ছে নর্থ আমেরিকার দেশ। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এই যে 32টা দেশ, এই 32টা দেশ নেটোর, এরা কিন্তু সবাই কি? রাশিয়া বিরোধী। এবং এই 32টা দেশের একটা মজার ব্যাপার শোনো, নেটোর আর্টিকেল 5-এ বলা হইতেছে যে যদি কোনো দেশ
যদি এই নেটো সদস্যভুক্ত কোনো দেশ আক্রান্ত হয় তাহলে অন্য দেশগুলোও মনে করবে কি যে তারাও আক্রান্ত হয়েছে, তাহলে তখন কি হবে? তখন তো এই যে ভাই ঝগড়া গ্যাঞ্জাম মানে বিবাদ ফ্যাসাদ যা আছে সব লেগে যাবে, সবগুলো দেশ কি করবে? যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাহলে এই যে নেটোর ব্যাপার স্যাপার ভাই, হ্যাঁ এই যে নেটোর ব্যাপার স্যাপার, তাইলে বোঝো যে এই নেটো এরা এরা করলো হচ্ছে ইউএস এর যারা তারা, আর এই ইউএসএসআর এর লোকজন করলো হচ্ছে ওয়ারশো প্যাক্ট। তাহলে ওয়ারশো প্যাক্ট ছিল ইউএসএসআর এর পক্ষে, হ্যাঁ, আর নেটো এটা ছিল কার পক্ষে? এটা ছিল হচ্ছে এই যে ইউএস এর পক্ষে আর কি। আমরা তাহলে ইউএস এর লিখি, তোমাদের হয়তো বা বুঝতে একটু সমস্যা মানে সুবিধা হবে আর কি, সমস্যা কম হবে। ওকে ভাইয়ারা? ওকে, তাইলে এই ক্লাস কি তোমরা বুঝতে পারতেছো ভাইয়া? বুঝতে পারলে সবাই লেখো যে ভাইয়া বুঝতে পারছি, আর বুঝতে না পারলে সবাই লেখো যে ভাইয়া কিচ্ছু বুঝতে পারছি না ভাইয়া, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি। দেখো বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি জানতে চাইছে, তাইলে আমরা দেখলাম যে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আঞ্চলিকতা। আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ। তাইলে যদি আমরা আঞ্চলিকতার ভিত্তিতে আমাদের আমাদের জাতীয়তা যদি আমরা ঠিক করি, তাহলে আমাদের জাতীয়তার নাম কি হবে? বাংলাদেশের জাতীয়তা হবে বাংলাদেশী, তাই না? আমাদের ধর্ম মূলত ইসলাম, তাহলে আমরা ইসলামের ভিত্তিতে নিশ্চয় বাঙালি জাতীয়তাবাদ হবে না। আমাদের রাজনীতি কেউ করে মানে বিএনপি, কেউ করতো আমলিগ, তারা এখন পালায় আবার ইন্ডিয়া গেছে গা, কেউ করে জামাত, তাদেরকে আবার লোকজন পাকিস্তানে পাঠিয়ে দিতে চায়। তাইলে এই যে একটা সিচুয়েশন বাংলাদেশে, ইউনাইটেড বাই কি বলবো মানে এলাকা, ডিভাইডেড বাই পলিটিক্স, আমাদের অবস্থা হচ্ছে এরকম। তাইলে দেখো এই যে ইসলাম, এটার ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে আমরা কিন্তু জাতীয়তাবাদ পাইনি, বাঙালি জাতীয়তাবাদ পাইনি। পাইছি কিসে? ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে। আমরা দেখেছি 1952 যে ভাষা আন্দোলন, এই 52 ভাষা আন্দোলনটা কি করেছে? আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। 52 ভাষা আন্দোলন আমাদেরকে কি করেছে? ঐক্যবদ্ধ করেছে। কিসের ভিত্তিতে? ভাষা এবং সংস্কৃতির বিকাশের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। ঠিক আছে, ভাষার দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এবং এই ভাষার দাবি থেকেই আমাদের স্বাধীনতা বা জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে, এবং সেই জাতীয়তাবাদী চেতনাই ছিল বাঙালি জাতীয়তাবাদী চেতনা। পরবর্তীতে যখন দেখা গেছে যে বাঙালি তো শুধুমাত্র আমরা না, আমাদের চেয়ে প্রায় মানে আরো গ্রেটার একটা জনশক্তি রয়েছে কোন পাশে? ওই পাশে কলকাতায়। কাজেই তখন তো এই দুইটা তো ডিফারেন্ট। কলকাতার নামও মানে পশ্চিমবঙ্গের নামও কিন্তু বাংলা রাখছেন মমতা ব্যানার্জি। তাহলে সেই জায়গাতে আমাদের আঞ্চলিকতার প্রশ্নে বাংলাদেশি আমরা, তাই না? আঞ্চলিকতার প্রশ্নে আমরা হচ্ছে কি বাংলাদেশি, আর ভাষা সংস্কৃতির প্রশ্নে এই বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছিল 1952 সাল পরবর্তী বাংলায়। ওকে ভাইয়ারা, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, এরপরে আমরা দেখি নাইমুন নাহার বলছে ভাইয়া বুঝি না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি খানিক সময় মাথায় পানি ঢালো, ঠিক আছে? ঢেলে তারপরে ক্লাসটা দেখো, আশা করি বুঝবা। ওকে, তারপরে দেখো নীল অর্থনীতি মূলত যার সাথে সম্পর্কিত। কি বলেছে নীল অর্থনীতি মূলত যার সাথে সম্পর্কিত। তাহলে কি অর্থনীতি ভাইয়া? নীল অর্থনীতি। আমরা ইংরেজিতে এটারে বলছি ব্লু ইকোনমিক্স। ইংরেজিতে আমরা এটাকে কি বলছি? ব্লু ইকোনমিক্স। তাইলে এই যে ব্লু ইকোনমিক্স বা নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি, এই জিনিসটা আসলে করতে আসছে ভাই। কেন আমরা এটাকে ব্লু ইকোনমিক্স বলছি? কারণ হচ্ছে ভাই সমুদ্রের রং নীল। কিসের রং নীল? এই যে সমুদ্রের রং কিন্তু নীল। সমুদ্রের রং কি? সমুদ্রের রং হচ্ছে নীল। তাহলে এই যে সমুদ্রের রং শুধু নীলই নয়, সমুদ্র একটা বিপুল সম্পদ, বিশাল সম্পদের আকর। সমুদ্রতে আমরা কি পাই? লবণ পাই। সমুদ্র থেকে আমরা কি পাই? লবণ পাই। আমরা কি পাই? মাছ পাই। সমুদ্রের তলদেশ থেকে আমরা কি পাই? তেল, গ্যাস বা অন্যান্য যে খনিজ, সেই খনিজ পদার্থ আমরা পাই এই সমুদ্র থেকে। এছাড়া সমুদ্র থেকে আমরা কি পাই ভাই? সমুদ্র আমাদেরকে দেয় পর্যটন। কি দেয়? পর্যটন দেয়। ও ভাইয়েরা, তোমরা পর্যটনের নাম শুনেছো? মানে এই যে তোমরা বেড়াইতে যাও কক্সবাজার, ঠিক আছে, এটা হচ্ছে পর্যটন। ওকে ভাইরা, তাইলে পর্যটন সমুদ্র আমাদেরকে দেয়। তাহলে সমুদ্রের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু আয় করতে পারি। এই জন্যে যে সমুদ্র সীমা, একটা দেশের যে অর্থনৈতিক সমুদ্র সীমা, সেটাকে বলে ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে। কি বলে? এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে। তাহলে নীল অর্থনীতি বা ব্লু ইকোনমিক্স,
এইটা পুরোপুরি ভাবে কিসের সাথে সম্পর্কিত? সমুদ্রের সাথে সম্পর্কিত। ঠিক আছে, সমুদ্রের যে অর্থনীতি বা সমুদ্রের মাধ্যমে বা সমুদ্রের উপর ডিপেন্ডেন্ট যে অর্থনীতি, সেটাকে আমরা বলছি ব্লু ইকোনমিক্স। ক্লিয়ার? এই তুমি যে খানিক আগে বোঝো নাই, এই যে মাথায় পানি দিয়ে আসতে বললাম, তুমি কি বুঝতে পেরেছো এবার ঘটনা? এবার বলেছে বুঝতে পেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ বুঝতে পারার জন্য, তোমাকে ধন্যবাদ। ওকে, এবার আমরা দেখি হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় কোনটি। ওয়াইফাই এটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত, ওয়াইম্যাক্স এটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত, এনএফসি এটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত, কিন্তু সেলুলার ফোন এটা সেলুলার টেকনোলজির অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। এরপরে আমরা দেখি দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত। একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা, নীলফামারী। নীলফামারী ইপিজেড নাম হচ্ছে উত্তরা ইপিজেড, নাম হচ্ছে কি? উত্তরা ইপিজেড। ওকে, এরপরে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান এটা? ঠিক আছে, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের এই টাইপের কোনো স্লোগান ছিল না, ভাষা আন্দোলনের এই টাইপের কোনো স্লোগান ছিল না। আমরি বাংলা ভাষা, তাই না? শিক্ষা আন্দোলন কোনো এই ধরনের স্লোগান ছিল না। হ্যাঁ, গণনাট্য আন্দোলন মোটেও ছিল না। এই না, আন্দোলনের বানানো ভুল হয়ে গেছে দেখো। হ্যাঁ, মানে কি পরিমাণ নেগেটিভ চিন্তা করো। তবে বুদ্ধির মুক্তি আন্দোলন যেটা, ঠিক আছে, যারা যারা এই যে শিখা পত্রিকা, যারা কি করতো, শিখা নামে একটা পত্রিকা এরা প্রকাশ করতো, শিখা পত্রিকা। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের যে শিখা পত্রিকা, সেই শিখা পত্রিকার প্রচ্ছদে লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা লেখা থাকতো কোথায়? শিখা পত্রিকার উপরে প্রচ্ছদে এই কথাটা লেখা থাকতো। ওকে ভাইরা, এরপর দেখি স্টারলিংকের মালিক প্রতিষ্ঠান। স্টারলিংক, স্টারলিংক আমরা জানি এটা হচ্ছে একটা স্যাটেলাইট। স্টারলিংক কি? একটা স্যাটেলাইট, চেইনস অফ স্যাটেলাইট, অনেকগুলো স্যাটেলাইট আছে স্টারলিংকের। ঠিক আছে, তাহলে এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইট দিয়ে এরা কি করে? এরা ইন্টারনেট সেবা দেয়। কি দেয়? ইন্টারনেট ইন্টারনেট পরিষেবা। তাহলে এই যে ইন্টারনেট পরিষেবা যখন এরা দিচ্ছে, ইন্টারনেট পরিষেবা দিলে তার মানে যখন তখন এই যে ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এটা বলার আর কোনো সুযোগ থাকে না। বুঝতে পেরেছো? তাইলে স্টারলিংকের মালিক হচ্ছে কে? স্পেসএক্স। কে? স্পেসএক্স। স্পেসএক্স কি করে? রকেট পাঠায়। কি পাঠায় ভাই? রকেট পাঠায়, রকেট। ঠিক আছে, ভার্জিন গ্যালাক্টিক কি করে? এরাও রকেট পাঠায়। এরাও কি করে? রকেট পাঠায়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এরাও কি করে? রকেট পাঠায়। নাসা কি করে? এরাও রকেট পাঠায়। বাট নাসা পুরোপুরি ভাবে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, স্পেসএক্স রকেট পাঠায়। এবং একই সাথে এরা কি করে? এই যে যে কৃত্রিম স্যাটেলাইট আছে, এই কৃত্রিম স্যাটেলাইট পাঠানোর জন্য, হ্যাঁ, কৃত্রিম স্যাটেলাইট পাঠানোর জন্য এরা বারবার ব্যবহার করা যায় এরকম রকেট এরা উদ্ভাবন করছে। ঠিক আছে, বিশাল এক রকেট বানাইছে যেটার নাম ড্রাগন। ঠিক আছে, তারপরে হচ্ছে এরা একটা বিশাল এই তোমার এই আর্ম বানাইছে, মনস্টার আর্ম, যেটা দিয়ে রকেটকে শূন্যেই ধরে ফেলা সম্ভব। এতে রকেট আর নিচে আছড়ে পড়ে রকেট রকেট তো আর নামতে পারে না। তোমরা তো জানো যে রকেটের পেছন দিকে জ্বালানি থাকে। রকেট ইজ অল অ্যাবাউট পেলোড ডেলিভারি। ঠিক আছে, এটার এরকম পিছন দিকে থাকে, এদিক দিয়ে আগুন বের হয়, হ্যাঁ, প্রবল বেগে, এবং রকেটটা কি করে? উপরের দিকে উঠে যায় সোজা। ঠিক আছে, সোজা উপরের দিকে রকেট উঠে যায়। কিন্তু রকেট যখন আবার নামবে, তখন তো ভাই নামার তো আসলে এটার কোনো সুযোগ আসলে থাকে না। তখন কি হয়? তখন যথারীতি তো বুঝতেই পারতেছো, ওই মনস্টার আর্মটা দিয়ে রকেটটাকে ধরে ফেলা হয়, ক্যাচ করা হয়। ঠিক আছে, ধরে ফেললে তখন আর ওই রকেট বিধ্বস্ত হয় না। ওকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প, মানে আমাদের ট্রাম্প ভাই, তার প্রাপ্ত ইলেকটোরাল ভোট, তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোট, সেটা আসলে পপুলিস্ট ভোট হয় না, সেটা হয় কি? ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল কলেজ থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতির একটা নাম আছে, সেটার নাম হচ্ছে উইনার টেক অল। তোমরা নাম শুনেছো কিনা এটার? উইনার টেক অল। ঠিক আছে, তার মানে হচ্ছে যিনি জিতবেন তিনি সবকিছু নিয়ে যাবেন। তার মানে তুমি ধরো যে একটা একটা রাজ্যে ইলেকটোরাল ভোট আছে 50টা। তার মানে ওইখানে যদি কেউ মানে 20টা ভোট পেয়েও যেতে, তাহলেও কি এই 50টা ইলেকটোরাল ভোটই সে পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় উইনার টেক অল সিস্টেম। ডোনাল্ড ট্রাম্প 312টা, মোট 312টা, ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? মোট 312টা ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন, যেখানে মাত্র 270টা পেলেই কি হয়? নির্বাচিত হয়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 312টা, বিপুল ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। ওকে,
এরপরে দেখি ওয়াইফাই, হ্যাঁ ওয়্যারলেস ফিডিলিটি কোন ধরনের নেটওয়ার্ক, ওয়াইফাই, ওয়াইফাই কি ডাব্লিউ প্যান মানে ডাব্লিউ ক্যান, ডাব্লিউ ল্যান, ডাব্লিউ ম্যান, ডাব্লিউ ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। এরপরে এই যে ক্যান প্যান, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্কের নাম, হ্যাঁ। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে একেবারে ছোট, ধরো দুইটা কম্পিউটারের মধ্যে সংযোগ, বা নিজের বাড়িতে ওই যে নিজের বাড়িতে কম্পিউটারে ল্যান লাগায় গেম খেলতো, এটা কাইন্ড অফ ডাব্লিউ প্যান। ডাব্লিউ ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, একটা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের এরিয়ার মধ্যে যে নেটওয়ার্ক বিরাজ করে সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন, ঠিক আছে, এরিয়া নেটওয়ার্ক। তাইলে দেখো এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান যেটা আছে, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান যেটা আছে, এই ওয়াইফাই হচ্ছে একটা ল্যান নেটওয়ার্ক, ওয়াইফাই হচ্ছে কি একটা ল্যান নেটওয়ার্ক। এরপরে আমরা দেখি কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার প্রক্রিয়াকে কি বলা হয়, ইন্টারনেটে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং। তার মানে তুমি ধরো যে তোমার একটা ভিডিও আছে, তুমি কি করো ফেসবুকে যখন সেই ভিডিওটা নেটে ছাইড়া দিতে চাও, কি করে, মানে দেখো এটা কয়েক ভাবে ঘটে। সাধারণ লোকজন কি করে, বা গ্রামের চাচাতো ভাইরা কি করে, নেডে নেডে ছাইরা দেয়, ঠিক আছে, নেডে কি করে ছাইরা দেয়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো। আর যারা শিক্ষিত লোকজন, হ্যাঁ তোমাদের মতো, তারা কি করে, তারা আপলোড করে, ঠিক আছে, তারা কি করে, তারা আপলোড করে, হ্যাঁ। তাইলে দুই ধরনের লোক পাওয়া যায়, হ্যাঁ, ছবি নেটে ছাইরা দেয়া অথবা কি করা, আপলোড করা। এখন তোমরা কোন গোত্রীয় সেটা তো তোমরাই জানো আর কি, এটা তো আর আমি বলতে পারবো না। তোমরা কোন গোত্রীয় গো ভাই? ও, নেটে ছাইরা দেয়, আসো নাকি এরকম কেউ নেটে ছেড়ে দাও ছবি টবি? ওকে, ঠিক আছে। এইবার আমরা দেখি কি দেখবো, এবার আমরা দেখি হ্যাঁ, এবার আমরা দেখি এবার আমরা দেখি যে তালিবান কোন দেশের সরকার গঠন করেছে। তালিব মানে কি, তালিব বা তালেবে এলেম, তালবে এলেম, হ্যাঁ তালবে এলেম, এরা কারা, এরা হচ্ছে ছাত্র। তালিব মানে কি, তালিব মানে হচ্ছে স্টুডেন্ট। দেখো আমাদের দেশে যেমন স্টুডেন্টরা ক্ষমতা দখল করেছিল, মানে সরকার গঠন করেছিল, যদিও সেটা স্টুডেন্টদের সরকার হয়নি, তারপর দেখো এই যে স্টুডেন্ট যারা, তারা আফগানিস্তানে কি করেছে, এই স্টুডেন্টরা কি করেছে, ক্ষমতা দখল করেছে, সরকার গঠন করেছে দীর্ঘদিনের সশস্ত্র মানে তোমার হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে। তালেবানরা দীর্ঘদিন ধরে সশস্ত্র সংগ্রাম করেছে, তারা ছিল মোল্লা ওমরের ছাত্র, ঠিক আছে। তারা কি করেছে, দীর্ঘদিন ধরে লড়াই চলেছে। এরপরে ইউএসএ এসছে আফগানিস্তানে, দীর্ঘদিন ধরে ইউএস এর একটা মদতপুষ্ট সরকার, হামিদ কারজাইয়ের সরকার ছিল, তাদেরকে আবার উৎখাত করছে। পরে তালেবান এবং ইউএস এর মধ্যে কয়েক দফা, হ্যাঁ কাতারে কয়েক দফা তাদের মধ্যে বসাবসি হয়েছে, দুবাইয়ে কয়েক দফা তাদের মধ্যে বসাবসি হয়েছে, হয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানে তালেবানরা কি করছে, সরকার গঠন করে ফেলছে। এই হচ্ছে আফগানিস্তানের চরম বাস্তবতা, ঠিক আছে, যে সেখানে বর্তমানে তালেবান শাসিত সরকার চলছে এবং তারা এক্সেলেন্ট সরকার বানাইছে। শুধুমাত্র ইভেন তারা একটা কোমল পানীয় বানাইছে যেটার নাম পামির কোলা, ঠিক আছে, পামির কোলা, এটা সমস্ত বিশ্বে প্রচুর পরিমাণে চলতেছে, মুসলমানরা অনেক খাচ্ছে আর কি এই জিনিস, হ্যাঁ। ইভেন তারা কিছু বড় বড় মেগা প্রজেক্ট নিছে, যে প্রজেক্ট গুলা মাথা ঘুরাইয়া দেয় শুনলে, অসাধারণ অসাধারণ। এরপরে দেখো দক্ষিণ এশিয়ায় ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হার, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি মানে বাংলাদেশে। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার মধ্যে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হার হচ্ছে কোথায়, বাংলাদেশে হচ্ছে সর্বোচ্চ মৃত্যু হার। আচ্ছা, এরপরে চরমপত্রের সাথে জড়িত নাম। চরমপত্র কি জিনিস ভাই? চরমপত্র হচ্ছে এক ধরনের কথিকা। চরমপত্র কি এক ধরনের কথিকা? তাহলে চরমপত্র কথিকা জিনিসটা কি? কথিকা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক রচনা যেটা মূলত পড়তে হয়। তাহলে কথিকা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক রচনা, ঠিক আছে। একটা ব্যঙ্গাত্মক রচনা যেটা কথ্য ভাষায় লেখা হয়। এম আর আখতার মুকুল যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলছিল, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে এম আর আখতার মুকুল কি করতেন,
কথিকা পাঠ করতেন। কথিকা পাঠ করতেন। এই কথিকা পাঠটা যারা ওই সময়কার এই যে তোমার মুক্তিযোদ্ধা সহ সাধারণ লোকজন যারা ছিল, হ্যাঁ, তারা যখন এই কথিকা শুনতো, হ্যাঁ, তখন তাদের মনে অনেক তোমার ওই কি বলবো মানে একটা স্পিরিট, হ্যাঁ, একটা শক্তি তারা বোধ করতো আর কি, এবং মুক্তিযুদ্ধের পক্ষে তারা একটা শক্তি বোধ করতো আর কি। এটাই হচ্ছে চরমপত্র। তারপরে আসাদ, শহীদ আসাদ, হ্যাঁ, শহীদ আসাদুজ্জামান, তাই না? শহীদ আসাদ। আসাদ কে ছিলেন? আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বিভাগের ছাত্র? ইতিহাস বিভাগের ছাত্র। এই আসাদ তিনি 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 সিটি ল কলেজে আইন পড়তেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সিটি ল কলেজে ছিলেন আইন বিভাগের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন ইতিহাস বিভাগের ছাত্র। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, সিটি ল কলেজের আইন বিভাগের ছাত্র, এবং তিনি যখন শহীদ হন তারপরে তার রক্তমাখা শার্ট নিয়ে মিছিল বের হয়। তার রক্তমাখা শার্ট নিয়ে মিছিল বের হয়, এবং তার রক্তমাখা শার্ট নিয়ে বের হওয়া মিছিল, সেই মিছিলের স্মরণে শামসুর রহমান লেখেন তার কালজয়ী কবিতা আসাদের শার্ট। তাহলে আসাদের শার্ট কবিতাটা কার লেখা? শামসুর রহমানের লেখা, আমাদের নাগরিক কবি শামসুর রহমান, তাই না? আচ্ছা, 1969-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদ, এবং তার নাম অনুযায়ী কিন্তু আইয়ুব গেটের নাম ফলক খুলে আসাদ গেট নাম করা হয়। তাহলে আসাদ গেটের যে আসাদ, তিনি হচ্ছেন এই শহীদ আসাদ। ঠিক আছে, আসাদ গেটের আসাদ, তিনিই হচ্ছেন শহীদ আসাদ। ওকে, এরপরে দেখি সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ? সিয়াচেন হিমবাহ এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ রণক্ষেত্র। আমরা যদি লিখি পৃথিবীর উচ্চতম রণক্ষেত্র হচ্ছে কি? পৃথিবীর উচ্চতম রণক্ষেত্র হচ্ছে এই সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। ঠিক আছে, উচ্চতম রণক্ষেত্র হচ্ছে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু রণক্ষেত্র হচ্ছে কোনটা? এই সিয়াচেন হিমবাহ, যেটা নিয়ে বিরোধ রয়েছে কার কার? ভারত এবং পাকিস্তানের দুই পক্ষের মধ্যে, হ্যাঁ, এই সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধ রয়েছে। ওকে ওকে, সিয়াচেন হিমবাহ, এইটা ভারতের দখলে ভাইয়া, ভারতের দখলে রয়েছে। সিয়াচেন হিমবাহ রয়েছে ভারতের দখলে। ওকে, আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শোনো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা মনে রাখবা যে পৃথিবীর সবচেয়ে উঁচু, হ্যাঁ, এই যে সিয়াচেন হিমবাহ, এটা নিয়ে ঝামেলা হচ্ছে ভারত আর পাকিস্তানের। ভারত আর চীনের মধ্যে বিরোধপূর্ণ যে অঞ্চল, সেটার নাম হচ্ছে আকসাই চীন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আকসাই চীন। হ্যাঁ, আকসাই চীন। ভারত নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে, বিরোধপূর্ণ নদীর নাম হচ্ছে গন্ডক নদী। বিরোধপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে কালাপানি। হ্যাঁ, কালাপানি। তারপরে হচ্ছে লিপুলেখ, হ্যাঁ, লিপুলেখ। তারপরে হচ্ছে লিম্পিয়াধুরা। ঠিক আছে, এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে এই ভারত নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। ভারত চীনের মধ্যে এছাড়া লাদাখ নিয়ে বিরোধ আছে। ভারত আর চীনের মধ্যে লাদাখ নিয়ে বিরোধ আছে। ভারত আর চীনের মধ্যে এই যে একটা আলাদা তো রাজ্যই আছে, কি যেন ভাইয়া রাজ্যটার নাম বলো দেখি? অরুণাচল। কি জিনিস সেটা? অরুণাচল। ঠিক আছে, এই অরুণাচল নিয়ে ভারত চীনের মধ্যে ইয়ে আছে, মানে বিরোধ রয়েছে। ইরান পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে তাফতান নিয়ে। কি নিয়ে? তাফতান নিয়ে ইরান আর পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে, তাফতান। ওকে, আর ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ তো অনেক জায়গা নিয়ে, বিশেষ করে এলওসি, লাইন অফ কন্ট্রোল, তোমরা জানো জম্মু কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে, এবং অসংখ্যবার 4বার যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, তাইলে এইসব বিষয় তো তোমরা জানো, তাই না? তোমাদের আর কি পড়াবো বলো? তোমাদের তো আর পড়ানোর কিছু নাই, কারণ তোমরা বেশিরভাগ জিনিসই আসলে জানো। ওকে, তারপরে কি আসো ভাই? হ্যাঁ, রেজাল্ট দিয়ে দিবে। শোনো, রেজাল্ট দিয়ে দিবে, রেজাল্ট নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ওকে, ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? কারবালা ঐতিহাসিক স্থানটা অবস্থিত হচ্ছে ইরাকে, যেখানে ইরাকে ফোরাত নদীর তীরে। কোন নদীর তীরে কারবালা অবস্থিত ভাই? ফোরাত নদীর তীরে। ঠিক আছে, এই যে পানি পানি করে হোসেন কুয়ায় ঝাঁপ দিল, অমনি কুয়া শুকায় গেল, একটা
বা শোকগীতি, হোসেনের স্মরণে যে গান গাওয়া হয় সেটা হচ্ছে মোরসিয়া। কারবালার শহীদদের স্মরণে যে গান গাওয়া হয় সেটার নাম হচ্ছে মোরসিয়া। এবং তোমরা দেখেছো যে মহররমের 10 তারিখে কি করে, এই যে হাই হোসেন করে যে মিছিল বের করে সেটা হচ্ছে তাজিয়া মিছিল, ঠিক আছে, শিয়ারা বের করে, তাই না, তাজিয়া মিছিল। তাহলে ফোরাত নদী, এই ফোরাত নদীর তীরে কারবালা অবস্থিত। কোথায়? ফোরাত নদীর তীরে অবস্থিত এই কারবালা, ঠিক আছে, যেটা অবস্থিত ইরাকে। হুম। তারপরে হচ্ছে তোমার কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত মানে বিমান ঘাঁটি আছে যেটার নাম হচ্ছে আল উদেইদ, ঠিক আছে, আল উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত হচ্ছে কাতারে। ইরানের বিখ্যাত শহর হচ্ছে কোম, কোম, তেহরান, ঠিক আছে। তারপরে হচ্ছে বিখ্যাত পারমাণবিক কেন্দ্র হচ্ছে নাতানজ। তারপর হচ্ছে ফেরদো বা ফোরদো, যেটাই বলো, ফেরদো বা ফোরদো, ঠিক আছে। বুশেহর, হ্যাঁ, বুশেহর এটাও ইরানের বিখ্যাত একটা পারমাণবিক কেন্দ্র। তারপরে কুয়েতের তো বিখ্যাত জায়গায় যে কুয়েত সিটি, যেটা ওটা শহর, যাই হোক। তাইলে এটা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ইরাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ধীরেন্দ্রনাথ দত্তকে। ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছেন কুমিল্লার সাংসদ, কুমিল্লার সাংসদ, বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যিনি সর্বপ্রথম বাংলার মানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। মোহাম্মদ আকরম খা, হ্যাঁ, তিনি হচ্ছেন একজন বিখ্যাত শিক্ষাবিদ। মোহাম্মদ আকরম খা একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং তার সাথে সমাজ সেবক, সমাজ জাগরণের অগ্রদূত আর কি। আবুল হাসিম, তিনি একজন একাধারে এই যে তোমার এই রাজনীতিবিদ, ঠিক আছে, বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। নবাব আলী চৌধুরী, নবাব একজন, এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করা হয়েছে। তাইলে এবার তোমরাই কও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কার অবদান ছিল? এই ভদ্রলোকের নামে সিনেট ভবন, এই ভদ্রলোকের নামে কিন্তু কি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করা হয়েছে, নবাব আলী চৌধুরী সিনেট ভবন, ঠিক আছে। তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? নবাব আলী চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে আমরা দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার বা বিশেষ দূত হাই কমিশনার বিশেষ দূত ছিলেন আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিশেষ দূত বলতেই বা হাই কমিশনার বলতেই ছিলেন তিনি। এরপর আমরা দেখি স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যাসাইনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অপরদিকে সিনক্রোনাস কি? যেটাতে ডাটা পাঠানোর আগে ডাটা কি করা হয়, সংরক্ষণ করা হয় কোনো ডিভাইসে, কি করা হয়, সংরক্ষণ করা হয়। আর ডাটা কি করা হয়, সংরক্ষণ করা হয় না, ঠিক আছে। তাহলে ডাটা সংরক্ষণ করা হয় আর ডাটা সংরক্ষণ করা হয় না, এটাই হচ্ছে দুইটার মধ্যে তফাৎ। এরপরে আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটা? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান দেখো ময়নামতি। ময়নামতি কোন জায়গায় ভাইয়া? ময়নামতি হচ্ছে কোন জায়গায়? কুমিল্লায়। কোন জায়গায়? ময়নামতি হচ্ছে কুমিল্লাতে, ঠিক আছে। মহাস্থানগড় কোন জায়গায়? মহাস্থানগড় হচ্ছে বগুড়াতে, বগুড়াতে, ঠিক আছে। সোনারগাঁও কোন জায়গায়? সোনারগাঁও হচ্ছে মূলত নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ, ঠিক আছে। এরপরে পাহাড়পুর কোন জায়গায় ভাই? পাহাড়পুর হচ্ছে নওগাঁ, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখো এর মধ্যে মহাস্থানগড়ের পুরো নাম ছিল পুন্ড্র। আমরা জানি পুন্ড্র এমনকি এক সময় মৌর্যদের রাজধানী ছিল, মানে মৌর্যদের এই দেশীয় রাজধানী ছিল পুন্ড্র। তাইলে এই যে মৌর্য হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন রাজবংশ, তাদের যদি এক সময় রাজধানী হয়ে থাকে পুন্ড্র, তাহলে পুন্ড্র কত পুরাতন? কাজেই মহাস্থানগড় হচ্ছে কি মানে সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান। ওকে ভাইয়ারা? ওকে। এরপরে শাহ ই বাঙ্গালিয়ন খ্যাত সুলতান, তার মানে বাঙ্গালিয়ান বা বাংলার শাহ বা বাংলার সুলতান, বাংলার বাদশাহ কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় শাহ ই বাঙ্গালিয়ান বা বাংলার বাদশাহ, ঠিক আছে। তাহলে কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় না বাংলার বাদশাহ? বাংলার বাদশাহ বা শাহী বাঙ্গালিয়ন কাকে বলা হয় বলো? এই ফেসবুকে এত পরে আসে কেন জিনিসপাতি? সব পড়ায় ফেলছি, এখন যায় আসতেছে। হ্যাঁ দেখো তো, এটা কি একটা মুসিবত। তাহলে ভাইয়া তোমরা বলো তো দেখি, যে শাহ ই বাঙ্গালিয়ন, ঠিক আছে, বা বাংলার বাদশাহ, হ্যাঁ আমি আমার ইয়েট কি আসলে স্লো? হ্যাঁ শাহী বাংলা, হ্যাঁ শোনো ভাইয়া, শোনো, তাইলে তাইলে এই যে দেখো আমি তোমাদেরকে একটু বলি, এই ফখরুদ্দিন মোবারক শাহ যিনি
ফখরুদ্দিন মোবারক শাহ যিনি, তিনি হচ্ছেন বাংলার স্বাধীন সুলতান। শামসুদ্দিন, এই ইলিয়াস শাহ যিনি, উনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কি জিনিস? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শোনো তোমাদেরকে বলি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। দেখো দেখো এই নাসিরউদ্দিন নুসরত শাহ, তার ঘটনা অনেক পরে, তার কথাই পরে আসি। কিন্তু ইলিয়াস শাহ কি করলেন দেখো, আমাদের দেশের নাম ছিল আগে বঙ্গ, নাম ছিল কি? বঙ্গ। এই বঙ্গের সাথে সীমানা সূচক প্রত্যয় যোগ করা হলো। কি যোগ করা হলো? আল বা আইল যোগ করা হইলো। করে এটা হইলো বঙ্গ থেকে, বঙ্গ থেকে এটা হইলো বাঙ্গালা, বাঙ্গালা বা হইলো কি বাংলা। কিভাবে হইলো সেটা? বঙ্গ থেকে বাঙ্গালা বা বাংলা কিভাবে হইলো? বঙ্গের সাথে আল বা আইল একটা সীমানা সূচক প্রত্যয় যোগ হলো। কি যোগ হলো? এটা হচ্ছে একটা সীমানা সূচক প্রত্যয়। তার মানে সর্বপ্রথম, সর্বপ্রথম বাংলা একটা সীমানা পাইলো আলাদা। আর এই সীমানা পাইলো, এই সীমানা পাইলো শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে। তাহলে শাহী বাঙ্গালিয়ান বলা হয় কাকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে। ঠিক আছে, কাকে বলা হয়? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে। আচ্ছা, এরপরে আমরা দেখি 2রা অক্টোবর 24 মানে 2024 ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম কি? 2রা অক্টোবর 2024 ইসরায়েলের দিকে ইরান হামলা চালায়, ইসরায়েলের হামলার জবাব দিতে যেয়ে, এবং সেটার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। আমরা দেখি যে শত শত মিসাইল কি হচ্ছে, ইরান মানে ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং, তাই না? ডেভিড স্লিং, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ডেভিড স্লিং, তারপরে হচ্ছে এই যে তোমার আরেকটা আছে না, এই যে কি জানি বলে ওটারে, এই যে আয়রন ডোম, ঠিক আছে, আয়রন ডোম। এরা কি করে? এরা দেখি একে একে এই এই ইন্টারসেপ্ট করে মিসাইল গুলোকে ধ্বংস করতেছে। বিশাল, মানে দেখতে একটা অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছিল, তাই না? দেখতে একটা অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছিল এই সময়। কি বলো? ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখি তাহলে ইরানে হামলা না হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। তারপরে দেখি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। আর এই ইটা চলে আসছে হচ্ছে ইনসেপ্টার ই, ঠিক আছে, এটা হচ্ছে ইনসেপ্টা। তাইলে ইনসেপ্টা তো বেসরকারি, হেলথ কেয়ার বেসরকারি, এসকেএফ বেসরকারি, এবং এটা তো ইউএস এর কোম্পানি মূলত আর কি, এসকেএফ। তাহলে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি এটাই হচ্ছে কি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতিকারক প্রতিষ্ঠান আর কি। ওকে, 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? খেলাধুলা থেকে আসা প্রশ্ন। আমরা জানি 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 34তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমসকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এবং তোমরা জানো যে এটা শুরু হয়েছিল গ্রিসে, ম্যারাথন রেসের বহুত ইতিহাস আছে, এগুলো আমরা যখন খেলাধুলা পড়বো তখন ইনশাআল্লাহ তোমাদের পড়াই দিব। তাহলে এই হচ্ছে ভাইয়া মোটামুটি সাধারণ জ্ঞানের, সাধারণ জ্ঞানের, হ্যাঁ সাধারণ জ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। ও নোট করতে, আচ্ছা এই এই ক্লাসটা তো থাকবে অ্যাভেলেবল এবং তোমাদেরকে এটা দিয়ে দেয়া হবে। হ্যাঁ, এটা স্লাইডটা তোমরা আশা করি মানে এটা পেয়ে যাবা হয়তো বা কোথাও, ওই তোমরা যারা ভর্তি হয়েছো তারা পাবা। হ্যাঁ, তো পিডিএফটা তো তোমরা একটু যে কাজটা করবা ভাইয়া, একটু যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের পড়াশোনাটা এই মুহূর্তে বাড়াবা, হ্যাঁ, এবং কোনোভাবেই এই পড়াশোনাটা কমাবা না, পড়াশোনাটাকে ধরে রাখবা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যারা এই সময় পড়বে তারা অবশ্যই ভালো করবে, পরিশ্রমীরা কখনো হারে না, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা, ঠিক আছে। কাজেই তোমাদের করণীয় হবে এই মুহূর্তে পড়া, পড়া এবং পড়া, পড়া ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা না করা। অন্য কোনো দিকে যদি তোমাদের কনসেন্ট্রেশন থাকে, মানুষের নানা রকম সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, মানুষ কেউই সমস্যার ঊর্ধ্বে না, আমিও না, অন্য কেউ না, প্রত্যেকেরই সমস্যা আছে। কিন্তু সেই সমস্যাগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, সেই সমস্যাগুলোকে আমাদের ওভারলুক করতে হবে ক্ষেত্র বিশেষে, করে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আশা করি তোমরা সবাই সবাই তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পড়াশোনা করবে এবং আশা করি তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবে, অথবা তোমাদের নিজের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় আছে সেইখানে তোমার পদচারণা হবে এবং আমাদেরকে দাওয়াত দেবে, আমরা গিয়ে তোমাদের সাথে চা খেয়ে আসবো। সেটা হবে আমাদের জীবনের অন্যতম আনন্দময় দিন। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে, ভালোবাসা থাকছে, দোয়া থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।